নমস্কার। অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দকথার দ্বিতীয় গল্পের আসরে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গল্প শুরুর আগে একটি সতর্কবার্তা। গল্পে প্লট তৈরির খাতিরে অনেক ক্ষেত্রে লেখক এবং লেখিকারা ধূমপান এবং মাদকদ্রব্য সেবনের প্রসঙ্গ এনে থাকেন। চ্যানেল কোনোভাবেই ধূমপান এবং মাদকদ্রব্য সেবনকে সাপোর্ট বা প্রমোট কোনোটাই করে না। ধূমপান এবং মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং ক্যান্সার সহ বিভিন্ন মারণ রোগের অন্যতম কারণ। তাই ধূমপান এবং মাদক সেবন অবিলম্বে বন্ধ করুন। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন লেখিকা মহুয়া মল্লিকের কলমে সংখ্যিকা সিরিজের দ্বিতীয় গল্প ঋদ্ধিমান সেন হত্যা রহস্য। তাহলে শুনে ফেলা যাক। বিকেলের শেষ আলোটা জানালার কাছে এসে থেমে গিয়েছিল। রাজারহাটের বহুতল আবাসন রেনড্রপ টাওয়ারের ৭ম তলায় তখন পুলিশ আর মিডিয়ার লোকজনে ছয়লাভ হয়ে গেছে। ঘন ঘন ঝলসে উঠছে তাদের ফ্ল্যাশ ক্যামেরা। সাংবাদিকরা নানান প্রশ্ন ছুড়ছে আর প্রতিবেশীরা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে। সবাই এক সুরে বলছে, অবিশ্বাস্য। ঋদ্ধিমান সেন, বয়স ২৭ কি ২৮, আইটি সেক্টরের স্মার্ট এক্সিকিউটিভ, ঝকঝকে হাসির প্রাণবন্ত যুবক। তার শরীরটা বিছানার এক প্রান্তে নিথর হয়ে পড়ে আছে। প্রাথমিকভাবে পুলিশ বলছে এটি আত্মহত্যার কেস, কিন্তু মেহুলি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছে না। ঋদ্ধিমানকে সে যতটুকু চেনে, সে খুব শক্ত মানসিক গঠনের মানুষ। কিছুতেই এইভাবে নিজেকে শেষ করে দিতে পারে না। তার পক্ষে এটা ভীষণভাবে অসম্ভব। গতকাল সন্ধ্যাবেলা আলো আর অন্ধকারের মাঝে যখন শহরটা নিজের ক্লান্তি ধুয়ে নিচ্ছে, সেই সময়ে ঋদ্ধিমান আত্মহত্যা করেছে। মিডিয়া সেরকমই কথা বলছে। অথচ সেই সময়টাতেই এই বহুতল আবাসনের ব্যালকনিতে বসে কফির কাপ হাতে ঋদ্ধিমান নিজের হাসি হাসি মুখের একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। পরনে এই অলিভ সবুজ রঙের টি শার্টটাই ছিল। আত্মহত্যা করার আগের মুহূর্তে কেউ এতটা স্বাভাবিক থাকতে পারে কি? ঋদ্ধিমানের ঘরের চতুর্দিকে চোখ বোলাতে বোলাতে এই কথাটাই মেহুলির মাথায় প্রথম এলো। ম্যাডাম, আপনি কে? বাড়ির লোক ছাড়া আমরা স্পটে কাউকে অ্যালাউ করছি না, প্লিজ। সাব ইন্সপেক্টর ভদ্রলোক বাইরের দরজার দিকে ইঙ্গিত করলেন ভদ্রভাবে। মেহুলি অসহায় চোখে এদিক ওদিক তাকাচ্ছিল। ঋদ্ধিমানের কাকু আর কাকিমাকে সে চিনতে পেরেছে, কিন্তু ওরা কি এই শোকের মুহূর্তে তাকে খেয়াল করেছেন? টিভিতে খবরটা দেখে বাড়িতে বসে থাকতে পারেনিও। ঝোঁকের মাথায় চলে এসেছে, কারণ ঋদ্ধিমান যে হেরে যেতে পারে না সেটা তার থেকে বেশি ভালো করে আর কেউ বুঝবে না। তাছাড়া কালকের পোস্ট করা ছবির ক্যাপশনটা একটু অন্যরকম ছিল। জীবন একটা কোড, ভুলে গেলে ভুল কমান্ড চলে আসে, ঠিক করলেই আবার চলতে শুরু করে। কাল এটা দেখার পর বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে মেহুলির। ইদানিং তার সঙ্গে ঋদ্ধিমানের যোগাযোগ তেমন ছিল না। ছোটবেলার বন্ধুত্ব এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে, কিন্তু মেহুলি তার সব খবরই রাখত। সোশ্যাল মিডিয়াতেই তাকে রেগুলার ফলো করত। জীবনযাপনে কোনো অসঙ্গতি চোখে পড়েনি। প্রায় বন্ধুদের সঙ্গে পাহাড়ের ছুটি কাটাতে চলে যায়। পাগলের মতো ভালোবাসত ট্রেক করতে। অসম্ভব ভালো কবিতা লিখত। সেই ছেলে হঠাৎ এমন কেন করবে? ও আমাদের পরিবারেরই অংশ। ঋদ্ধি আর ও একসঙ্গে বেড়ে উঠেছে। ওকে থাকতে দিন অফিসার। অফিসার চোখ কুঁচকে তাকালেন। কাজিন নাকি গার্লফ্রেন্ড? মেহুলির শ্লেষটুকু গায়ে মাখল না। কৃতজ্ঞ চোখে ঋদ্ধিমানের কাকুর দিকে তাকিয়ে মাথা নাড়ে। পুলিশের ধমকানিতে ঋদ্ধিমানের বিশাল ফ্ল্যাটটা ইতিমধ্যে অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। পুলিশ বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করার মাঝেই জিনিসপত্র নেড়ে ছেড়ে দেখছে।
ফরেন্সিক ডিপার্টমেন্টও তাদের কাজ করে যাচ্ছে। মেহুলি ঋদ্ধিমানের বডির খুব কাছে এসে দাঁড়ালো। চোখ বন্ধ করে দেয়া হয়েছে, ঠোঁট নীলচে হয়ে এসেছে। পাশেই ওষুধের একটা খালি স্ট্রিপ। টিভিতে সে শুনছে, ঋদ্ধিমান সেন অবসাদে ভুগছিল, নিয়মিত নার্ভের ওষুধ খেত। এটা কি সেই ওষুধের খালি স্ট্রিপ? তাকে কেউ লক্ষ্য করছিল না। মেহুলি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঋদ্ধিমানের ছোট্ট স্টাডি রুমে চলে আসে। এই ফ্ল্যাটে সে বহুবার এসেছে, সব কিছু তার চেনা। চোখ বন্ধ করেও প্রতিটা জিনিস সে খুঁজে পাবে। বেশি খুঁজতে হলো না, ঋদ্ধিমানের ব্যাকপ্যাকটা স্টাডি টেবিলের নিচেই রাখা ছিল। পুলিশ তো কেসটাকে আত্মহত্যাই ভেবে নিয়েছে, তাই এই সব আর তার হাত পায়নি। ব্যাকপ্যাকের মধ্যে থেকে বেরিয়ে আসে একটা নোটবুক, ল্যাপটপ আর বেশ পুরনো কিছু মেডিকেশন লেখা প্রেসক্রিপশন। এই নোটবুকটাই চাইছিল মেহুলি। ঋদ্ধিমান যতই স্মার্ট ডিভাইস ব্যবহার করুক না কেন, নোটবুক ছিল তার সর্বক্ষণের সঙ্গী। মেহুলি দ্রুত পাতা উল্টাতে থাকে। এক জায়গায় এসে ওর অশান্ত আঙুল স্থির হয়। ঠিক করলেই আবার চলতে শুরু করে। শুধু খুঁজে বের কর ঘরটা আসলে কার। কিরে, পারবি না? আমি জানি তুই পারবি। মেহুলির চোখ দুটো জলে ভরে যায়। ক্ষীণ হয়ে আসা যোগাযোগ তাদের বন্ধুত্বের মাঝে দেওয়াল তুলতে পারেনি তাহলে? কেউ আসছে। তাড়াতাড়ি করে এসে ছোট্ট নোটবুকটা বুকের মধ্যে লুকিয়ে ফেলে। ঘর? কোন ঘরের কথা লিখেছে ঋদ্ধি? আচ্ছা, কেউ মনে হয় এসে যাবে। আচ্ছা, এতক্ষণ ধরে সে এখানে এসেছে, ঋদ্ধির মা অরুণা সেনকে তো একবারও চোখে পড়ল না। ভদ্রমহিলা কি আসেননি, নাকি নিজের নতুন জীবনে এতটাই ডুবে পড়েছেন যে পুত্রশোক তুচ্ছ হয়ে গেছে? মেহুলি পায়ে পায়ে আগের জায়গায় ফিরে এলো। বডি নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ অফিসার বললেন, ফ্ল্যাট সিজ করে যাচ্ছি, ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, আপনাদেরও জানিয়ে রাখলাম। আরেকবার কান্নার রোল উঠল। বডি নিয়ে চলে যাচ্ছে। মেহুলি সবার সঙ্গে বাইরে বেরিয়ে এলো। ঋদ্ধিমানের কাকিমাকে জিজ্ঞাসা করল, আন্টি আসেননি? ঘৃণায় ভদ্রমহিলা মুখটা বেঁকিয়ে দিলেন। বললেন, ওই নোংরা মেয়ে মানুষের এখানে আসার সময় আছে নাকি? বুড়ো বয়সের লোক হাসিয়ে এখন মধুচন্দ্রিমায় গেছেন, হুঁশ ফিরলে আসবেন। মেহুলির ভালো লাগলো না কথাটা। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পুলিশ অফিসার তাদের সঙ্গেই এক লিফটে ঢুকে এলেন দেখে সে চুপ করে গেল। পুলিশ অফিসার উত্তর দিলেন, ম্যাডাম কিন্তু কলকাতাতে ফিরে এসেছেন, তবে একমাত্র ছেলে বলে কথা, এই শোক তো সহ্য করা সম্ভব নয়, হাজার হোক মা। উনি জানিয়ে দিয়েছেন উনি একটু একা থাকতে চান। মেহুলি দেখল আর কয়েক সেকেন্ডের মধ্যে লিফট গ্রাউন্ড ফ্লোর ছোঁবে। মরিয়া হয়ে সে বলেই ফেলল, ঋদ্ধিমান আত্মহত্যা করেনি, ও আত্মহত্যা করতেই পারে না স্যার। আপনারা প্লিজ ভালো করে তদন্ত করুন। ঋদ্ধিমানের কাকা এতক্ষণে মুখ খুললেন। আমাদের ছেলেটা অকালে চলে গেল। যারা দায়ী তাদের ছাড়বেন না অফিসার, ছাড়বেন না। পুলিশ অফিসার মেহুলিকে চোখের কোণ দিয়ে একবার দেখে নিয়ে একটু হাসলেন। বললেন, আপনার বন্ধু বহুদিন ধরেই নিয়মিত নার্ভের ওষুধ খেত, মানসিক অবসাদে ভুগছিল বহুদিন ধরে, আপনি জানতেন না? এরকম কেসে নিজেকে শেষ করে দেওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আর প্রফেশনটাও খেয়াল করুন, আইটি সেক্টরে অসম্ভব চাপ, 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা কাজ করে স্বাভাবিক থাকা যায়? আপনি তো এই চাপ নিতে পারেননি বলে পালিয়ে গেছেন। না, ও বহুদিন ধরে নার্ভের ওষুধ মোটেই খেত না। অন্তত 8 মাস আগে তো নয়। 8 মাস হলো আমি চাকরি পরিবর্তন করে মফস্বলের এক কলেজে পড়ানোর দায়িত্ব নিয়েছি, ঠিক কথা, কিন্তু 8 মাস আগে তো কোনো মেডিসিন নিত না নার্ভের, এটা আমি জোর গলায় বলতে পারি। আপনি কি ম্যাডামের থেকে বেশি জানেন? তিনিই তো মিডিয়াকে জানিয়েছেন তার ছেলে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিল, নিয়মিত নার্ভের ওষুধ খেত, এমনকি বেশ কিছুদিন কাউন্সেলিং প্রসেসের মধ্যে গেছে। তাই
তাই আত্মহত্যা খুব স্বাভাবিক ব্যাপার ওর পক্ষে। ঋদ্ধিমানের বাড়ির লোকজনের সঙ্গে মেহুলিও বেশ স্তম্ভিত হয়ে গেল। অরুণা আন্টি এসব বলছেন? পুলিশ অফিসার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বললেন, ইয়ং লেডি, আপনি খুব ব্রাইট। শুনলাম পড়াশোনাতেও তুখোড়। মফস্বলের কলেজে পড়ে না থেকে বেটার কেরিয়ারের কথা ভাবুন, আর এইসব নিয়ে ভাবনা ছাড়ুন। স্যার আছেন, সব সামলে নেবেন। ছেলেটা মরে যাওয়ার পর সৎ বাবা সব সামলাতে এসেছে। ওই বুড়োটাও একটা বন্ড। এদের জন্য ওই ছেলেটার মুখ দেখাতে পারছিল না বলে। কথাটা শেষ না করে তিনি মুখে আঁচল চাপা দিলেন। মেহুলিরা অবাক হওয়ার পালা। মায়ের বিয়েটাকে ঋদ্ধিমান মেনে নিতে পারেনি। দূর, তা আবার হয় নাকি? ঋদ্ধিমান অত্যন্ত খোলা মনের মানুষ। অরুণা আন্টির এই বিয়েতে সে তো খুব খুশি ছিল। খোলা মনেই তো বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। চলে আসার আগে ঋদ্ধিমানের কাকার হাত দুটো ধরে মেহুলি আরো একবার কাতর অনুরোধ করল, আমাকে পোস্টমর্টেম রিপোর্টটা জানাবেন প্লিজ। ঋদ্ধিমান কিছুতেই আত্মহত্যা করতে পারে না। আমার আমার মন ভুল বলছে না। তুই তুই কি বলতে চাইছিস মেহুলি? আমার ঋদ্ধি আত্মহত্যা করেনি? অরুণা সেনের কণ্ঠস্বর থেকে যেন এক রাশ পাথরের টুকরো এইমাত্র মসৃণ মেঝেতে গড়িয়ে গেল। মেহুলি চুপ করে থাকে। এই প্রশ্ন এখন তার কাছে গুরুত্বহীন, কারণ ঋদ্ধিমানের দেহটা ইলেকট্রিক চুল্লিতে ছাই হয়ে গেছে এবং পোস্টমর্টেম রিপোর্ট বলছে একটি বিশেষ ওষুধের ওভারডোজের ফলেই ঋদ্ধিমানের এমন মৃত্যু। একদম সোজা সাপটা আত্মহত্যার গল্প। এখানে মেহুলির কি বা বলার থাকতে পারে? কিন্তু ভিতরে ভিতরে সে বিশ্বাস করে ঋদ্ধিমানের মৃত্যু স্বাভাবিক হতে পারে না। কিছুদিন আগেই বিয়ে করেছেন অরুণা সেন। অবশ্য প্রথম স্বামীর পদবিটি তিনি ব্যবহার করেন। অন্তত মিডিয়া তো তাকে অরুণা সেন নামেই সম্বোধন করছেন। রাজ্য বিরোধী দলের এক প্রভাবশালী নেতা, মিডিয়ার কাছে নিষ্পাপ মুখ, কিন্তু রাজনীতির আড়ালে এক ছায়াময় চরিত্র এই জনার্দন মণ্ডল। ইনি হলেন অরুণা সেনের বর্তমান স্বামী। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোল, মিম, সমালোচনা সব মিলিয়ে একটাই কথা, ঋদ্ধি সহ্য করতে পারেনি মায়ের এইভাবে লোক হাসানো। তাই হয়তো নিঃশব্দে ঝরে গেল একটা তাজা প্রাণ। কিন্তু যারা ঋদ্ধিকে চিনত তারা জানতো ঋদ্ধি এসব দেখে হাসে। সে তো বারবার চাইতো, বরাবর চেয়ে এসেছে তার মায়ের জীবনটা নতুন করে সেজে উঠুক। বাবা মারা যাবার পর ছোট্ট ঋদ্ধিকে নিয়ে কম লড়াই তো তার মাকে করতে হয়নি। মেহুলিকেও তো প্রায় বলতো, মা তো মানুষ, মায়ের তো নতুন করে বাঁচার অধিকার আছে। আর তাছাড়া আমিও তো বিয়ে করব, হয়তো বাইরে চলে যাব। মা তো সেই একা হয়ে যাবে, মায়ের একজন সঙ্গী দরকার। মেহুলি চোখ বন্ধ করে মাথা নামিয়ে বসে থাকে। ঘর বলতে কি ঋদ্ধি অরুণা সেনের নতুন সংসারকে বোঝাতে চেয়েছিলেন, নাকি সে অন্য কিছুর ইঙ্গিত দিয়ে গেছে? কিছুতেই বুঝতে পারছে না মেহুলি। কালকেই মেহুলি তার অরুণা আন্টিকে জানিয়েছিল আজ একবার দেখা করতে চায়। আজ বিকেলে লোকজন, দেহরক্ষী, মিডিয়ার চোখ সব একপাশে সরিয়ে রেখে একটা ছোট ঘরে মুখোমুখি বসেছে দুজনে। অরুণা সেনের চোখে মুখে ক্লান্তি, পরনের বেশভূষা এলোমেলো। মেহুলি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ঋদ্ধির মৃত্যুর মধ্যে অস্বাভাবিক কিছু সত্যিই তুমি খুঁজে পাচ্ছ না আন্টি? অরুণা সেন বারবার এই প্রশ্নে বিরক্ত হলেও মুখ খুললেন না। ঋদ্ধির কি কারোর সঙ্গে কোনো বিষয়ে দ্বন্দ্ব ছিল? আমার জানা নেই। ও একটু চুপচাপ হয়ে গিয়েছিল আমার বিয়ের পর।
কিন্তু বিয়ের দিন তো তোমাকে জড়িয়ে হাসছিল, মিডিয়ার সামনে নিজেকে খুশি প্রকাশ করছিল বারে বারে। অরুণা সেন এবার যেন একটু স্বাভাবিক হলেন। হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, তুমি খুব খুশি থাকো মা, তোমাদের হানিমুনের টিকিট আর রিসোর্স বুকিংটা আমার তরফ থেকে হবে, এই বিয়ের গিফট। কিন্তু তোমরা তো বাই কার নর্থ বেঙ্গলে গিয়েছিলে। হ্যাঁ, আসলে ওর এতে আপত্তি ছিল, মানুষটা একটু অন্যরকম। বলেছিল ছেলের পয়সায় ঘুরবো কেন, নিজের সাধ্য মতো কাছে পিঠে কোথাও কাটিয়ে আসবো। মেহুলি বুঝতে পারল অরুণা আন্টি তার নতুন স্বামীর কথা বলছেন। সে এবার প্রসঙ্গ ঘুরিয়ে বলল, মৃত্যুর সময় যদিও তুমি বাইরে ছিলে, তবুও ফোনে তো কথা হয়েছিল। মৃত্যুর আগাম কোনো সংকেত কি একটুও পাওনি? অরুণা সেন চোখটা নামিয়ে নিয়ে বললেন, যেদিন যায় তার আগের দিন সন্ধ্যায় আমাদের নতুন বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়েও বলেছিল, মা, এই ঘরটা অন্যরকম। আমি বলেছিলাম সব নতুন বাড়িই এমন লাগে, থাকতে থাকতে চেনা জানা হয়ে যায়। ও নতুন বাড়ির এদিক ওদিক ঘুরতে ঘুরতে বলেছিল, কিছু ঘর শুধু দেওয়াল নয়, গল্প দিয়ে তৈরি হয়। কথাগুলো শুনতে শুনতে মেহুলি শিউরে ওঠে। ঘর ইকুয়ালস টু গল্প, ইকুয়ালস টু গোপন কিছু। ঋদ্ধি কি গোপন কিছু জেনে ফেলেছিল, নাকি এই ঘর, অরুণা আন্টির নতুন সংসার সবটাই আসলে একটা ধোঁয়াশা? আচ্ছা, তোমরা নতুন বাড়িতে কবে শিফট করছো? নতুন বাড়ির নিচের তলায় একটা বড় হল ঘর, রান্নাঘর আর টয়লেট। ওপরের তলায় পাশাপাশি দুটি ঘর, ছোট্ট বারান্দা সহ। একটা ঘর আমার, আরেকটা ওর। ওখানে তো ঋদ্ধির জন্য আলাদা ঘর ছিল না। আসলে উনি যখন ওই বাড়িটা বানাতে শুরু করেন তখন তো আমাদের বিয়ের পরিকল্পনাই ছিল না। একা মানুষের জন্য যথেষ্ট ওই বাড়ি। অরুণা সেন একটু থেমে খাটের পাশে রাখা টেবিলের উপর থেকে জলের গ্লাসটা তুলে নিলেন। চোখ দিয়ে মেহুলিকে ইঙ্গিত করলেন শরবত আর মিষ্টিটা খেয়ে নিতে, যেটা একজন কাজের লোক একটু আগেই রেখে গেছে। হালকা সবুজ ঠান্ডা পানীয় গ্লাসটার দিকে যতবার চোখ যাচ্ছিল, ততবারই টেবিলে রাখা ঋদ্ধির হাসি মুখের ছবিটাতেও চোখ পড়ছিল। পিপাসায় গলা শুকিয়ে গেলেও গ্লাসটা তুলে নিতে পারেনি মেহুলি। অরুণা সেন ঢকঢক করে অনেকটা জল খেলেন, তারপর শরবতের গ্লাসটা জোর করে মেহুলির হাতে তুলে দিলেন। তুমি হয়তো ভাবছো এত বাড়তি কথা বলছি কেন। আসলে ওই বাড়িতে তো ঋদ্ধির কোনো ঘর নেই। ঋদ্ধি আমাদের সঙ্গে থাকতে ইচ্ছুক ছিল, তাই উনি বলেছিলেন ঋদ্ধির জন্য একটা আলাদা একটা আলাদা ঘর বানিয়ে তবে ওই বাড়িতে গৃহপ্রবেশ হবে। কথা শেষ করে অরুণা সেন ডুকরে কেঁদে উঠলেন। মেহুলি অবাক হয়ে গেল। স্বাধীন চেতা একজন ছেলে নিজের কর্মস্থলের কাছে নিজের কিনা ওই রকম ঝাঁ চকচকে আবাসন ছেড়ে স্টিভ বাবার সংসারে থাকতে চাইবে কেন? সে সন্দেহের চোখে তার অরুণা আন্টিকে দেখছিল, চোখটা সরু করে। এই মহিলাকে কেন জানি বিশ্বাস করতে পারছে না সে। এই বয়সে হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া, ছেলে মারা যাবার পর মৃতদেহ একবারের জন্যও দেখতে না যাওয়া, মিডিয়াকে বলা তার ছেলের বহু বছর ধরে নার্ভের ওষুধ এবং নার্ভের সমস্যার কথা, সবকিছুই কেমন যেন গোলমেলে লাগছে তার। ম্যাডাম, দুজনেই চমকে উঠলেন।
ছায়ার মতো কখন সেই পরিচারিকা এসে দাঁড়িয়েছে। স্যার, সাইড টেবিলে আপনার জন্য অপেক্ষা করছেন। স্পষ্ট ইঙ্গিত। মেহুলি উঠে পড়ে। অরুণা সেন কাতর দৃষ্টিতে তার হাত দুটি চেপে ধরে। মাঝে মাঝে এসো, তুমি এলে ঋদ্ধিকে খুঁজে পাবো অন্তত। বাড়ি ফিরে আসে মেহুলি। এটুকু রাস্তা আসতেই শরীর যেন ক্লান্তিতে ভেঙে পড়েছে। বাইরের জামা কাপড় ছেড়ে স্নান করে একটা সুতির নরম ফ্রক পরে সে ঘর অন্ধকার করে শুয়েছিল। মেহুলির মা ঘরে ঢুকে হালকা একটা আলো জ্বালিয়ে দেয়। তারপর ছোট্ট টেবিলটা খাটের পাশে টেনে সেখানে বাদাম আর পাঁপড় ভাজার প্লেট আর দুটো কফি মাগ রাখে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, নে উঠে পড়, কফিটা খা। মেহুলির মায়ের চোখে অনেক প্রশ্ন। তিনি জানেন মেয়ে আজকে অরুণা সেনের কাছে গিয়েছিল, কিন্তু মেহুলি ফেরার পর থেকে এতটাই গুম হয়ে রয়েছে যে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করা যাচ্ছে না। একটা চেয়ার টেনে নিয়ে তিনি মেয়ের মুখোমুখি বসেন। কফির কাপে চুমুক দিতে দিতে মেহুলির অবসন্ন ভাবটা কেটে যাচ্ছিল। মেহুলি টান টান হয়ে বসে। জানো মা, ভদ্রমহিলা কিছু একটা লুকোচ্ছেন বলে মনে হচ্ছে। ভদ্রমহিলার মনের অবস্থাটা কেউ বুঝতে পারছে না। একদিকে নতুন জীবন, আরেকদিকে পুত্র শোক। এ তো এক অসহনীয় পরিস্থিতি। কিন্তু তুই কতদিন কলেজে না গিয়ে এভাবে বাড়িতে বসে থাকবি? হ্যাঁ, তোর না কলেজ অন্ত প্রাণ, সামনে পরীক্ষা, সিলেবাস শেষ হবে। মেহুলি হাসে। মা এমনই। মা চাইছেন মেয়ে আবার আগের মতো ঝলমল করুক। ঋদ্ধিমান এভাবে হুট করে চলে গিয়ে যে বুকের মাঝে ক্ষত সৃষ্টি করে গেছে, সেটা একটু না সারলে সে যে মন দিয়ে কাজও করতে পারবে না। খালি কফি মাগটা আর প্লেটটা নিয়ে মেহুলির মা চলে যেতেই সে ল্যাপটপটা খুলল। ছুটি আর একটু বাড়ানোর জন্য কলেজে একটা মেইল পাঠাতে হবে। মেইল খুলে সে অবাক। অজানা সেন্ডার থেকে একটা মেইল পাঠিয়েছে। সাবজেক্টে লেখা ঘর ফাইল। মেল বডিতে লেখা, হি নেভার বিলিভড ইন ওয়ালস, হি লুকড ফর দ্য ক্র্যাকস। মেহুলি তাড়াতাড়ি ফাইলটা খুলতে গেল। ফাইল এনক্রিপ্টেড, পাসওয়ার্ড চাইছে। মেহুলি নানাভাবে চেষ্টা করেও কিছুতেই খুলতে পারছে না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যাচ্ছে। বড্ড অস্থির লাগছে তার। এর মধ্যে আবার মায়ের চিৎকার শুরু হলো। পোষা হুলোটাকে শাসন করছেন রীতিমতো। পাড়া বেরিয়ে তোর এতক্ষণে ঘরে ফেরার সময় হলো? হ্যাঁ, সারাক্ষণ বাইরে ঘুরছিস। বাইরেই থাক, ঘরে এলি কেন? হ্যাঁ, কেউ বুঝি মাছ ভাতের বাটি নিয়ে বসে নেই? মেহুলি চমকে উঠল। তারপর পাসওয়ার্ড দিয়ে ফেলল GHOR। মুহূর্তের মধ্যে ফাইল খুলে যায়। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। এই সময়টা শহরের অলিগুলিতে গাড়ির শব্দ কমে আসে, কিন্তু মেহুলির মাথার ভিতর যে সাইরেন বাজছে। ঋদ্ধিমানের নোটবুকে লেখা আছে তাকে না খুঁজে সেই ঘরটা খুঁজে বের করতে। ও তখন বুঝতে পারেনি ঘর মানে কি, কিন্তু আজ ইমেইলটা বদলে দিয়েছে তার চিন্তা ভাবনার স্রোত। হি নেভার বিলিভড ইন ওয়ালস, হি লুকড ফর দ্য ক্র্যাকস, এবং পাসওয়ার্ড ঘর যেন বড্ড সরলীকরণ হয়ে গেল। এই ভাবনাটা মাথায় আসা মাত্র মেহুলির মনে হলো সে যেন কারোর নজরে বন্দী হয়ে গেছে। কাঁচের জানলার পাশে সন্তর্পণে এসে দাঁড়ালো সে। পর্দার ফাঁক দিয়ে সামনের রাস্তায় তাকালো। একটা অবয়ব যেন চকিতে কদম গাছের গুড়িটার কাছে মিলিয়ে গেল। তার মানে কেউ তার দোতলার ঘরের দিকে নজর রাখছিল। ঘরের আলো নিভিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়ল। আর তখনই ওর পার্সটা থেকে কিছু একটা ঠক করে মেঝেতে পড়ল। হালকা রাতবাতির আলোয়
মেহুলি দেখল জিনিসটা একটা পেন ড্রাইভ। কি এটা তারা অজান্তে পার্সে রাখলো। দ্রুত সে ল্যাপটপ খুলে বসলো। পেন ড্রাইভে একটাই ফোল্ডার, তার মধ্যে 3টি ভিডিও ও একটা টেক্সট ফাইল। প্রথম ভিডিওটা চালু করলো মেহুলি। এক পরিচিত রাজনৈতিক নেতার মুখ। তিনি বলছেন, আমরা এই শহরের ভবিষ্যৎ নিজের হাতে নিতে চাই। তরুণ প্রজন্মকে আমাদের চাই। তাদের জন্য গড়ে তুলতে হবে ঘর। এই ঘরে তারা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। অবাক হয়ে গেল মেহুলি। একটা ঘর চাই, আবার সেই ঘর। ভিডিওর শেষে মুখটা ধীরে ধীরে বিকৃত হয়ে গেল। ফ্রেম কাঁপছে, চেহারাটা গলে গিয়ে অন্য রূপ নিচ্ছে। ডিপ ফেক, ভয়াবহভাবে নিখুঁত। মেহুলি বুঝে গেল প্রযুক্তির এই অন্ধকারে এই তথ্যগুলিই এখন অস্ত্র, আর এই তথ্যই ঋদ্ধিমানের মৃত্যুর কারণ। দ্বিতীয় ভিডিওটিতেও একই চিত্র। অন্য এক নেতার মুখে উচ্চারিত হচ্ছে অসংলগ্ন কথা। একটা ঘর বানাবো কয়েদখানার মতো, তারপর ওদের সেখানে ঢোকাবো। পোষা কুকুরের মতো ওদের জীবন হবে, যা বলবো তাই করবে। এই কথাগুলো যেন এক অন্ধ রাজনীতির চিত্র তুলে ধরছে, যেখানে মানুষ নয়, শুধুই অনুগত পুতুল চাওয়া হয়। এবং তৃতীয় ভিডিও, ঋদ্ধিমান একটা থামের আড়ালে দাঁড়িয়ে ভিডিও করছিল। মুখে এক রাশ আতঙ্ক, চিৎকার যেন থমকে আছে ওর ঠোঁটের কোণে। গলা শুকিয়ে গেল মেহুলির। ভিডিওটা হঠাৎ করেই শেষ হয়ে গেল। মেহুলি কাঁপা কাঁপা হাতে তুলল টেক্সট ফাইলটা। আমি ঘর দেখে ফেলেছি, তাই আমাকে সরে যেতে হবে, বুঝতে পারছি। ঘরের ভিতর বসে আছে মুখোশধারীরা। আমি জানি তুই পারবি ওদের মুখোশ খুলে দিতে। হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। অচেনা নাম্বার। সম্মোহিতের মতো ফোনটা ধরল মেহুলি। ওপাশে একটা যান্ত্রিক কণ্ঠস্বর। ভুল পথে পা বাড়িও না, সামনে অনেকগুলো রাস্তা। কোন পথটা সঠিক সেটা তোমাকেই বেছে নিতে হবে। হ্যালো হ্যালো করতে থাকে মেহুলি, কিন্তু ওই প্রান্ত তো নীরব হয়ে গেছে। মেহুলি বুঝতে পারে না কেউ তাকে সাবধান করছে নাকি হুমকি দিচ্ছে। জেদ বেড়ে যায় মেহুলির। সে এত সহজে আর ছাড়বে না, শেষ দেখেই ছাড়বে। ঋদ্ধিমানকে যতটা চিনত সে হয়তো ভুলই চিনত। আজ ঋদ্ধিমানের আভ্যন্তরীণ লড়াইয়ের একটা ছবি ফুটে উঠেছে। সে যে নিছক একজন হাসি খুশির ছেলে ছিল না, ভিতরে ভিতরে অসীম সাহসী ছিল, তার প্রমাণ এসবই। সোশ্যাল মিডিয়ার ট্রোলিং এর মতো পাতি ঘটনা তার কাপের চা ছিল না। সে তো ভিতরে ভিতরে একটা বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিল, সত্যি কিছু ফাঁস করার বিস্ফোরণ। প্রমাণও জোগাড় করে ফেলেছিল। হয়তো সে জানতো ঘরের ধারণাটা ঠিক কতটা ভয়ানক। এটা কোনো বাস্তবের চার দেওয়ালের ঘর নয়, এটা এক ধরনের সিস্টেম, যেখানে মানুষকে মানসিকভাবে বন্দি করে রাখা হয়। মেহুলির মনে হলো ঋদ্ধি হয়তো ওকে এই লড়াইয়ে পাশেই চাইতো, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারেনি। মেহুলিও তো স্বার্থপরের মতো নিজে ভালো থাকার জন্য তাকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। কাজ করাটা তার কাছে এতটাই জরুরি হয়ে গেল যে তার ভালোবাসার মানুষের পাশে দাঁড়াতেই পারল না। সে পাশে থাকলে হয়তো ঋদ্ধিমান এত তাড়াতাড়ি চলে যেত না। বুকের মধ্যে একটা শূন্যতা পাক খেয়ে গলা অবধি উঠে আসে তার। মেহুলির মাথায় একটা চিন্তা আসে। তার গতিবিধি যে নজরদারি করছে সে হয়তো প্রতিপক্ষ নয়, তাই পেন ড্রাইভ, মেইল, ফোন কলের মাধ্যমে তাকে সাহায্য করতে চাইছে। প্রতিপক্ষ হলে কি এই তথ্যগুলো তার কাছে পৌঁছে দেয়? হয়তো কেউ চাইছে সত্যিটা বেরিয়ে আসুক, কিন্তু সামনে না এসে ছায়ার আড়াল থেকে সাহায্য করছে। সে হয়তো ঋদ্ধির বন্ধু অথবা এই লড়াইয়ে থাকা অন্য এক সৈনিক।
সে বুঝে গেছে আজ রাত্রে এই পেন ড্রাইভ না, তার কাছে এসেছে একটা বদ্ধ দরজা। সেটা খুলে ফেললে আর পিছনে ফেরা যাবে না। সে জানে এ পথ সহজ নয়। দরজা খুলে গেলেই একে একে বেরিয়ে আসবে ভয়, অবিশ্বাস, প্রতারণা। ঋদ্ধিমান দেখে গিয়েছিল এক ভয়ঙ্কর সত্যের ছবি। একটা গোটা প্রজন্মকে ঘর বন্দি করার চক্রান্ত চলছে। এই চক্রান্তের নেপথ্যে আছে এমন কেউ দিনের আলোয় এক আর রাতের অন্ধকারে একেবারে অন্য সত্তা। মেহুলি জানে তার সামনে সময় বড় কম। এবার তাকে নামতে হবে ময়দানে। অরুণা আন্টিকে যা হোক করে হোক বুঝিয়ে ঋদ্ধিমানের ফ্ল্যাটে নিয়ে আসতে হবে। তন্ন তন্ন করে খুঁজতে হবে ওর জিনিসপত্র। পুলিশ তো কেসটা ক্লোজ করে দিয়েছে। ঋদ্ধিমানের ফ্ল্যাটে যেতে তো আর কোনো বাধা নেই। কিন্তু অরুণা আন্টি কি রাজি হবেন? অরুণা আন্টি খুব অচেনা হয়ে গেছেন। সাংবাদিকদের সামনে তিনি একাধিকবার বলেছেন, ঋদ্ধি খুব সেন্সিটিভ ছিল, নার্ভের ওষুধ খেত, ও একটু অসুস্থ ছিল। কথাগুলো যেন স্টেরিওটাইপ। এগুলো বলারই বা কারণ কি? কেউ তো জানতে চায়নি ও নার্ভের ওষুধ খেত কিনা, ও নার্ভের সমস্যা ছিল কিনা, ও একটুও অসুস্থ ছিল কি ছিল না। নতুন সংসার পেয়ে আন্টি যেন রাতারাতি নিজের অতীতকে ভুলে যেতে চান। ছেলের এই লড়াইয়ের খবর মা হয়ে তিনি টের পেলেন নাই বা কেন? নাকি তিনি সবটা জানতেন, জেনেও নীরব থাকা কি ইচ্ছে করেই নাকি ভয়ে? তোর পাশে কেউ না থাকলেও আমি আছি। দেখিস ঋদ্ধি, ঘরের মধ্যে আলো আমি জ্বালবই। সকাল 6:30। শহরের এক নিভৃত পাড়ায় কোণ ঘেঁষে একটা আধুনিক ডিজাইনের দোতলা বাড়ি। তবে বহুদিন রঙের প্রলেপ পড়েনি। মেঘলা আকাশ আর বর্ণহীন বাড়ি মিলেমিশে কেমন যেন একটা থমথমে পরিবেশ সৃষ্টি করেছে। শুধু সবুজ সতেজ মানি প্ল্যান্ট জড়িয়ে আছে দোতলার বারান্দায়। ওইটুকুই যেন বাড়িটাতে প্রাণ সঞ্চার করে রেখেছে। মেহুলি দ্বিধা নিয়ে গেটের পাশে কলিং বেলে হাত ছোঁয়াতে গিয়েও পিছিয়ে এলো। সে দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী সত্যানুসন্ধানী মহিলার বাড়ির সামনে, যার সম্পর্কে সে বন্ধু বান্ধবের কাছে প্রচুর গল্প শুনেছে। এখন অবশ্য তিনি আর সত্যানুসন্ধান করেন না। অনেকে বলে তিনি নাকি একটা ভয়াবহ কেসে যে সহকারীকে হারিয়েছেন। সহকারী ছিলেন তার ননদ। দুষ্কৃতীরা মেয়েটিকে একটি পরিত্যক্ত কারখানায় পুড়িয়ে মেরে ফেলেছিল। তাকে বাঁচাতে গিয়ে এই মহিলাও মারাত্মক আহত হয়েছিলেন। মুখের এক পাশটা নাকি ঝলসে গিয়েছিল। তবে শরীরের থেকেও মনের ক্ষতিটাই হয়েছিল বেশি। ফুলের মতো কলেজ পড়ুয়া ননদটি অকালে ঝরে যাওয়ায় নিজেকেই দায়ী করেছিলেন তিনি। একসময় বিদেশে চলে গিয়েছিলেন, সেখানে কাউন্সেলিংও করিয়েছিলেন। কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। যা হোক করে হোক তার সঙ্গে আজ দেখা করতেই হবে। আর তাছাড়া বাড়ির সামনে এইভাবে ঘোরাঘুরি করতে দেখলে অন্য লোকজন তো সন্দেহ করতে পারে। কিছুটা মরিয়া হয়েই দ্বিতীয়বার কলিং বেলে হাত ছোঁয়ানোর আগেই গেটটা খুলে গেল। একজন বয়স্কা পরিচারিকা বেরিয়ে এলেন। আপনি ভিতরে আসুন, বৌদি ডেকে পাঠালেন। বসার ঘরে মেহুলিকে বসিয়ে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে পরিচারিকাটি চলে গেল। জলের গ্লাসে চুমুক দিতে দিতে মেহুলি ঘরটাকে দেখছিল। ছিমছাম বসার ঘর, দেওয়ালে দামি কিছু পেন্টিং আর ফ্যামিলি ফটোগ্রাফ, কাঠের আলমারি ভর্তি করা বইয়ে, রঙিন পর্দা আর মিষ্টি একটা গন্ধ সারা ঘর জুড়ে ছড়িয়ে আছে। ঘরের মধ্যে একটা ফিল গুড ভাইব স্টেট পাওয়া যাচ্ছে। যে কেউ এখানে এসে 2 মিনিট বসলেই তার শরীর আর মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তিনি এলেন। হলুদ রঙের পা ঢাকা একটা পোশাক, মাথায় সবুজ ওড়না জড়ানো, কিছুটা ইচ্ছে করেই মুখটা ঢেকে রাখা। এসেই মুখোমুখির সোফায় বসে প্রশ্ন করলেন, কি নেবেন, চা না কফি?
মেহুলি যেন একটু সম্মোহিতই হয়ে গেল মহিলার উপস্থিতিতে। কোনো রকম বলতে পারল, আসলে আমি খুব খুব জরুরি একটা দরকারে আপনার কাছে ছুটে এসেছি। সে তো চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি যে খুব জরুরি ব্যাপারেই এসেছেন। আর এ বাড়িতে আমি একাই থাকি। ঠিকানা চিনে যখন এসেছেন তখন এটা তো জানিনি, তাই আমার কাছেই যে এসেছেন সেটা বোঝা খুব একটা কঠিন নয়। মেহুলির সেভাবে চা বা কফি খাওয়ার অভ্যাস নেই। সকালে রাস্তায় বাসের অপেক্ষা করতে করতে 1-2 কাপ খাওয়া হয়ে গিয়েছিল। এই মুহূর্তে চা বা কফি কিছুই ইচ্ছা করছে না, বরং ঋদ্ধিমানের প্রসঙ্গটা তুলতে পারলে একটু স্বস্তি পেত সে। মুখ দেখে তো মনে হচ্ছে চা কফির আসক্তি নেই। আমার কিন্তু এই নেশাটা মারাত্মক। আর মেয়ের বাবা বাইরে থাকে, একা থাকতে থাকতে বই পড়া আর এই চা কফির নেশাটা জাঁকিয়ে বসেছে জীবনে। বেশ, তাহলে কফি দিতে বলুন। আপনি তো কফি বেশি প্রেফার করেন। কথাটা বলেই চোখ নামিয়ে নেয় মেহুলি। সরি, প্রেফার করতেন। মহিলা ভ্রু কুঁচকে মেহুলিকে দেখেন। স্ট্রেঞ্জ। মায়াদি, কফি আর কুকিজ দিয়ে যেও। কফি খেতে খেতে ঋদ্ধিমানের বিষয়টা মন দিয়ে শুনলেন তিনি। শুনতে শুনতে নিজের হাতের নোটবুকে আঁকিবুকি কাটলেন। তারপর একসময় বললেন, এই কেসটার ব্যাপারে মিডিয়া যাই বলুক, প্রথম থেকে আমার ডাউট হচ্ছে। এটা নিয়ে কদিন খুব ভেবেছি, কিন্তু মেহুলি, আমি তো তদন্ত করা ছেড়ে দিয়েছি আজ প্রায় 12 বছর হল। আই কান্ট হেল্প ইউ। তবে তুমি এত বিশ্বাস নিয়ে আমার কাছে ছুটে এসেছো, আমি তোমায় অন্যভাবে হেল্প করব। তুমি নিজেই নিজের ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। প্রতিপক্ষ খুব শক্তিশালী। আমি আমি একা কিছুই করতে পারবো না। ঋদ্ধিমানের মতো ওরা আমাকেও সরিয়ে দেবে। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমি জানি এই শহরে এই কেস কেউ নেবে না, নিলেও সমাধান করতে পারবে না। যদি কেউ শেষ পর্যন্ত পৌঁছতে পারে তবে সে একমাত্র সত্য সন্ধানী শো। তাকে থামিয়ে দিয়ে উনি বলে ওঠেন, আমি ফেলে এসেছি আমার পূর্ব পরিচয়। আমি এখন এক সাধারণ মানবী, শঙ্খিকা। আমার ছদ্মনামের আড়ালটুকু মুছে গেছে 12 বছর আগে। এখন আমি এক নতুন আমি, শ্রীমতী শঙ্খিকা। আচ্ছা, আপনি বলছেন ঋদ্ধিমান আত্মহত্যা করেনি? না, আমি জানি ওকে বাধ্য করা হয়েছে। কেমন করে আপনি এতটা নিশ্চিত হলেন? মেহুলি ধীরে ধীরে পেন ড্রাইভ, ভিডিও এবং টেক্সট ফাইল সব দেখায়। শঙ্খিকা কিচ্ছু না বলে ল্যাপটপে চোখ রাখেন। মুখে একটুও বিস্ময় নেই, কিন্তু চোখে তীক্ষ্ণতা, যেন এক লহমায় সবকিছু বুঝে নিচ্ছেন তিনি। একটু পরে ধীরে ধীরে ল্যাপটপ থেকে মুখ তোলেন। তুমি কে? আপনি থেকে সরাসরি তুমিতে প্রবেশ করলেন ভদ্রমহিলা। মেহুলি একটু কেঁপে গেল। তাকে কি উনি সন্দেহ করছেন নাকি? সামান্য একটা সূত্র বললে তিনি কি বিশ্বাস করবেন? শঙ্কিকার ঠান্ডা দৃষ্টির সামনে মেহুলির কথা অগোছালো হয়ে গেল। মনে হলো সে মনের মাঝে কথা হাতড়াচ্ছে। লাস্ট কেসে আপনি যাকে হারালেন, মানে যাকে হারিয়ে আপনি এই স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছেন, আমি এক সময় তার কাছে টিউশন পড়তাম। মিসের ওভাবে চলে যাওয়াটা। মহিলার চোখে হালকা কাঁপন। ওই কেসে আমি আমার সব হারিয়েছিলাম, মুখ, পরিচয়, আত্মবিশ্বাস। আমি সব ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই ঘর, এই বার্তা, এটা যেন আমার ভিতরের একটা বদ্ধ দরজা খুলে দিচ্ছে। আমি নেব কেসটা। আমি শুধু সত্যিটা জানতে চাই। 4 দিন পরে শঙ্খিকার কথা মতো মেহুলি অরুণা সেনকে ফোন করে ঋদ্ধিমানের ফ্ল্যাটে আসতে বলে। এও জানায় ব্যাপারটা যেন গোপন থাকে।
অরুণা সেন প্রথমে কিছুতেই রাজি হন না। তিনি বলেন, ছেলের ওই ঘর আমি আর দেখতে চাই না। দেখতে তো আপনাকে হবেই আন্টি। তিনজন একসঙ্গেই ফ্ল্যাটে ঢোকেন। শঙ্খিকার গাড়িতেই একসঙ্গে সবাই মিলে এসেছে। আসার পথে শঙ্খিকার পরিচয় সংক্ষেপে অরুণা সেনকে জানিয়ে দিয়েছে মেহুলি। শঙ্খিকা সময় নষ্ট না করে ফ্ল্যাটের প্রতিটা জায়গা পরীক্ষা করতে শুরু করেন। হঠাৎ একটা জায়গায় থমকে যান। এখানে কোনো কিছু ছিল, এখন নেই। মেহুলি তাকায়। শঙ্খিকার ইঙ্গিত করা জায়গাটা টেবিলের নিচে, কিছু আঁচড়ের দাগ। সিন্ধুক বা ট্রাঙ্কের মতো কিছু। এখানে তো ঋদ্ধি একটা পুরনো কাঠের বাক্স রেখেছিল, কিন্তু সেটা তো এখন নেই। কখন শেষ দেখেছিলেন? আমি মনে করতে পারছি না। আমি চলে যাবার আগে দেখে গেছি কিনা কিছুতেই মনে করতে পারছি না। শঙ্খিকা এবার মেহুলির দিকে তাকায়। ও মাথা নাড়ে। ওর চলে যাবার পরে জিনিসটা এসেছিল। সোশ্যাল মিডিয়াতে ওর পোস্ট করা কোনো ছবিতে এক ঝলক যেন দেখেছিল বলে মনে পড়ছে। শঙ্খিকা টেবিলের উপর হাত বোলাচ্ছিল। হঠাৎ টেবিল ক্লথটা তুলতেই ওষুধের একটা স্ট্রিপ বেরিয়ে এলো। এই ওষুধটা? এটা তো অ্যান্টিসাইকোটিক নয়, এটা তো এক ধরনের নিউরোলজিক্যাল সেডেটিভ। অরুণা দেবী, আপনি তো মিডিয়ার কাছে বলেছিলেন ঋদ্ধি নার্ভের ওষুধ খেত। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো সেরকমই শুনেছিলাম। এই ওষুধটা সাধারণত কেউ নিজে নিয়ে খায় না, খুব শক্তিশালী ঘুমের ওষুধ। কখনো কখনো অসুস্থ রোগীকে অচেতন করতে ব্যবহৃত হয়। মানে কেউ ওকে জোর করে এই ওষুধ খাইয়েছিল? ঋদ্ধিমান সত্যি কিছু জেনে ফেলেছিল, তাই তাকে চুপ করিয়ে দেওয়া জরুরি হয়ে উঠেছিল। অরুণা ছেলের একটা ছবিতে হাত বোলাতে বোলাতে বললেন, ঋদ্ধির মনের মধ্যে মনে হয় ভয় ঢুকে গিয়েছিল। ও বলতো ঘরের মধ্যেও কেউ নাকি নিরাপদ নয়। শঙ্খিকা হাতে গ্লাভস পরলেন। তারপর তার ব্যাগ থেকে একটা ছোট্ট ইউভি লাইট বের করে দেওয়ালে আলো ফেলতে লাগলেন। এক জায়গায় গিয়ে আলো স্থির হলো। সেখানে লেখা, ঘরের দেওয়ালে ফাটল ধরেছে, সেখানে ঢুকে যাচ্ছে ভয়। মেহুলি আর শঙ্খিকা দুজনেই দুজনের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে নিল। ওদের ঘোর ভাঙল অরুণা সেনের ভারী শরীরটা সোফায় অচৈতন্য হয়ে পড়ে যাবার পর। চোখে মুখে জল ছিটিয়ে দিতে তিনি একটু ধাতস্থ হলেন। শঙ্খিকা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, ঘরে কোনো সিসি ক্যামেরা নেই। ঋদ্ধিমান জানতো এই ঘর একটা শিকল, ওকে বন্দি করে রেখেছে এই শিকল। ওকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, হয়তোবা বোঝাও যাচ্ছে। অদ্ভুত, বড় অদ্ভুত। অথচ এই ফ্ল্যাটে একটা সিসি ক্যামেরা নেই। নির্দিষ্ট কোনো ক্লু খুঁজে পাওয়া গেল না। এই ঘটনার পিছনে কে বা কারা আছে? অরুণা দেবীর দৃষ্টি শূন্য। শঙ্খিকা আবার বলে উঠলেন, এই ঘরে মৃত্যুর পরেও সম্ভবত গোপনে কেউ ঢুকেছে, এক বা একাধিকবার। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ আমাকে দেখতে হবে, আর জানতে হবে এই ওষুধটা কে প্রেসক্রাইব করেছিল। মেহুলির শঙ্খিকার এই রূপ দেখেনি। রাগে গনগনি মুখ, হালকা খোঁপাটা ভেঙে পড়েছে। লালচে নাকের ডগায় হীরের মতো বিন্দু বিন্দু ঘাম। লাল ওড়নাটা মাথা থেকে নেমে গেছে। ডান গালটা স্পষ্ট দেখা যাচ্ছে, সামান্য কুঁকড়ে গেছে। প্লাস্টিক সার্জারিও এই খুঁত ঢাকতে পারেনি। তাতে এই বিদ্যুৎলতার সৌন্দর্যহানি হয়েছে বলে তো মনে হয় না। কুইক মেহুলি, আমাদের এক্ষুনি লোকাল পুলিশ স্টেশনে যেতে হবে, না হলে এই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ আমি পাবো না। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আমি কোথাও যাব না।
আমাকে আমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন। আর দোহাই দোহাই আপনাদের কাছে, আমার আমার মৃত ছেলেটাকে এবার একটু সবাই একটু শান্তি দিন এবার ওকে। কথাগুলো শেষ করে তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। শঙ্কিকা ব্যাপারটা গুরুত্ব না দিয়ে মোবাইলে একটা জরুরি টেক্সট করতে ব্যস্ত হয়ে পড়লেন। সকালের আলো তখনও শহরের জানলাগুলো ছুঁতে পারেনি। শঙ্কিকা এর মধ্যেই যোগব্যায়াম সেরে মেয়ের সঙ্গে ফোনে কথা বলা সাঙ্গ করে এক কাপ কফি নিয়ে বসে পড়েছেন। মানি প্ল্যান্ট ঢাকা এই বারান্দায় সেদিনও বসেছিলেন যেদিন মেহুলি আসে। চোখে দ্বিধা আর আশা একসঙ্গে খেলা করে বেড়াচ্ছিল। শঙ্কিকা ওকে অনেকক্ষণ দেখে। একসময় মায়াকে বলেছিল গেট খুলে মেয়েটিকে বসার ঘরে বসাতে, আর তারপর থেকে তার নিস্তরঙ্গ জীবনে আবার তুফান উঠেছে। উষ্ণ কফিতে চুমুক দিতে দিতে তিনি ঋদ্ধিমানের কেসটা নিয়ে ভাবছিলেন। অরুণা সেনকে ঠিক বুঝে উঠতে পারছেন না, সত্যিই কি তিনি ততটাই সহজ সরল যতটা দেখাচ্ছেন, নাকি ছেলের শোকের থেকেও নতুন সংসার বাঁচাতে বেশি আগ্রহী। কেন যেন মনে হচ্ছে তিনি অনেক কিছু লুকিয়ে যাচ্ছেন। মোবাইলে মেসেজ এলো। শঙ্কিকা এই মেসেজটারই অপেক্ষায় ছিল। তার মুখে একটা খুব মৃত হাসি ফুটে উঠে মিলিয়ে গেল। ভুলু মামা অবসর নিয়েছেন, শঙ্কিকাও বহুদিন নির্বাসনে আছেন, তবু সে যে একটা সিস্টেমের অংশ সেটা আবার প্রমাণিত হলো। তিনি মেহুলিকে ফোন করলেন। গুড মর্নিং ডিয়ার, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ঠিক 45 মিনিট লাগবে তোমার কাছে পৌঁছতে। আর হ্যাঁ, ব্রেকফাস্ট বাইরে করব। মেহুলিকে কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিয়েছেন। মেহুলির ঘুম আগেই ভেঙেছিল, কিন্তু শরীরে একটা আলস্য জড়িয়েছিল বলে বিছানা ছাড়তে ইচ্ছা করছিল না। শঙ্কিকা ম্যাডাম যখন বলেছেন তখন ব্যাপারটা নিশ্চয়ই সিরিয়াস। তিনি নিশ্চয়ই মেহুলির সঙ্গে আড্ডা দেবার জন্য তাকে ডাকছেন না। মেহুলি বিছানা থেকে লাফিয়ে নামল। অনেকদিন পর শঙ্কিকা এভাবে রাস্তার দোকানে কচুরি আর অমৃতি খাচ্ছে। দোকানদারকে হুকুম দেওয়া হয়েছে এলাচ দিয়ে ঘন দুধের চা বানাতে। মেহুলি অবশ্য আপত্তি জানিয়েছিল, এমনিতেই হেভি ব্রেকফাস্ট করেছে, সে এসব একদমই খায় না, লিকার চা তাও আবার চিনি ছাড়া। শঙ্কিকা মৃদু ধমকেছেন আর কি। একদিন নিয়ম ভাঙলে কিচ্ছু হবে না। মেহুলি দেখছিল রহস্য অনুসন্ধানী শঙ্কিকাকে। আজ পরনে জিন্স, শার্ট আর মাথায় একটা সুতির স্কার্ফ চড়ানো, চোখে দামি সানগ্লাস। মেহুলির চোখের মুগ্ধতা শঙ্কিকার দেখেও না দেখার ভান করলেন, তবে মনে মনে মজাই পাচ্ছিলেন। এই মেয়েটির জন্যই আবার তিনি নিজেকে খুঁজে পাচ্ছেন। দোকানের ভিতরটা বেশ ফাঁকা, বাইরের বেঞ্চে বসে দু একজন চা খাচ্ছে। এখানে কথা বললে তাদের কানে কথা পৌঁছবে না ভেবেই মেহুলি খুব নিচু গলায় জিজ্ঞাসা করল, ম্যাম, আমরা কি কোথাও যাচ্ছি? ঘরেরও কান আছে। মেহুলি ইশারা বুঝতে পেরে চুপ করে গেল। আচ্ছা, তুমি কেন জব ছেড়ে মফস্বলে চলে গেলে? মেহুলি একটু থতমত খেয়ে গেল এই প্রশ্নে। আসলে ম্যাম, আইটি সেক্টরের প্রেশার আমি নিতে পারছিলাম না। এই কথা তো আমি আগেও বলেছি। ঋদ্ধিমানকে ছেড়ে যেতে কষ্ট হয়নি? সে তোমায় আটকায়নি? না, ছেড়ে যেতে কষ্ট হবে কেন? ও তো আমার বন্ধু ছিল, অন্য কোনো ব্যাপার তো ছিল না। জাস্ট ফ্রেন্ড। টাকা পয়সা মিটিয়ে দিয়ে শঙ্কিকা স্টিয়ারিং এ হাত রেখে আবার বললেন, কিন্তু ডিয়ার, জাস্ট ফ্রেন্ড হলে তো কেউ এত কিছু করে না। তুমিও কি কিছু লুকিয়ে যাচ্ছ আমার কাছে? না না ম্যাম,
আমি সত্যি কিছু জানি না। আমার এখানে কাজ করতে ভালো লাগছিল না, তাই চলে গিয়েছিলাম। তবে এখন মনে হচ্ছে আমি এখানে থাকলে হয়তো ঋদ্ধিমানের এই চলে যাওয়াটা আটকাতে পারতাম। তাহলে গেলে কেন দূরে? ও তো আটকায়নি। এত অভিমান জমে আছে আর বলছো শুধুই বন্ধুত্ব ছিল? মেহুলি কিছু বলার আগেই দেখলো ওদের গাড়িটা পুলিশ স্টেশনে ঢুকছে। আইসির সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ব্যাক অফিসে দুজন মহিলা অফিসারের সঙ্গে শঙ্কিকারা বসলেন। ঋদ্ধিমানের ফ্ল্যাটের ফুটেজ দেখতে দেখতে মেহুলির করতল ঘেমে উঠল। ঋদ্ধিমানের অ্যাপার্টমেন্টের লিফটের ক্যামেরার ফুটেজ। সময় 12:47। যেদিন সন্ধ্যায় ঋদ্ধিমান মারা যায় তার ঠিক আগের রাতের ফুটেজ এটা। লিফটে এক রহস্যময়ী যুবতী, মাথায় হুডি, মুখ ঢাকা, কিন্তু ক্যামেরায় তার তীক্ষ্ণ দৃষ্টি ধরা পড়ে গেছে। লিফট ঋদ্ধিমানের ফ্লোরে থামলো এবং মেয়েটি লিফট থেকে নেমে গেল। অন্য একটি ক্লিপে দেখা যাচ্ছে ওই মেয়েটি ঋদ্ধিমানের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর পকেট থেকে চাবি বার করে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। তার মানে ওর কাছে ঋদ্ধিমানের ফ্ল্যাটের অন্য চাবির সেটটা ছিল? থাকতেও পারে, আবার নাও পারে। হয়তো ডুপ্লিকেট একটা সেট বানিয়ে নেওয়া হয়েছিল। সেটাই হবে, কারণ আর একটা সেট তো অরুণা আন্টির কাছে থাকতো। আরও কয়েকটা ক্লিপে দেখা যায় বিভিন্ন সময়ে কেউ কেউ ঋদ্ধিমানের বন্ধ ফ্ল্যাটে ঢুকছে। তবে এই মেয়েটির চোখ দুটো যেমন ক্যামেরা ধরে রেখেছে, অন্য সময় সেটা হয়নি। মুখ পুরো ঢাকা। শঙ্কিকা গভীর মুখে কিছু একটা ভাবছিলেন, তারপর বললেন, প্রথম ক্লিপটা আরেকবার দেখান তো। হ্যাঁ হ্যাঁ, এবার পজ করুন। গভীর মনোযোগে মেয়েটির চোখ দুটো দেখতে দেখতে বললেন, এই মেয়েটিকে? মহিলা অফিসারদের মধ্যে একজন বললেন, আমরা খবর নিচ্ছি ম্যাম, আপডেট পেলেই আপনাকে জানিয়ে দেব। এই ফুটেজগুলো আপনার যদি লাগে আমি দিয়ে দিচ্ছি। শঙ্কিকা ঘাড় নেড়ে উঠে পড়েন চিন্তিত মুখে। মেহুলি থমথমে মুখে বেরিয়ে আসে পুলিশ স্টেশন থেকে। ফেরার পথে বলে, অরুণা আন্টি জানতে পারে মেয়েটি কে? কিন্তু তার সঙ্গে কি এখন দেখা করা সম্ভব? এই ছবি কিন্তু তাকে পাঠানো যাবে না, কনফিডেন্সিয়াল। তাদের কথাবার্তার মাঝেই ফোন আসে মহিলা অফিসারের। ম্যাম, মেয়েটি প্রায় ঋদ্ধিমান বাবুর কাছে আসতেন। ওর মায়ের সঙ্গেও ভালো আলাপ ছিল। একসঙ্গে তিনজনের শপিংয়ে যেতেন, বাইরে খেতে যেতেন। আসা যাওয়া তো স্বাভাবিক ছিল। আবাসনের স্টাফরা এনলার্জ করা ছবিটা দেখে শকড। এভাবে লুকিয়ে মেয়েটি অন্যের ঘরে এলেন কেন? ওরা তো বলছে মেয়েটির বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করবে। তাতে সিকিউরিটি স্টাফদের বিপদ বাড়বে বই কমবে না। মেয়েটির নর্মাল একটা ছবি পেয়েছি, আপনাকে সেন্ড করেছি, যদি কাজে লাগে আপনার। থ্যাংক ইউ সো মাচ। গাড়িটা একটা সাইডে দাঁড় করিয়ে মেসেজ দেখেন শঙ্কিকা। বেশ সুন্দরী মেয়েটি, শাড়ি পরে ঋদ্ধিমানের হাত ধরে লিফটের মধ্যে দাঁড়িয়ে। ভিডিও ক্লিপ থেকে ছবিটা নেওয়া হয়েছে বলে মুখ খুব একটা স্পষ্ট নয়, কিন্তু চোখের তীক্ষ্ণতা মেয়েটির পরিচয় চিনিয়ে দিচ্ছে। এ তো তিথি। হঠাৎ করে ঋদ্ধির সঙ্গে আলাপ অফিসে যাওয়া আসার পথে, তারপর যখন তখন ওদের কাছে চলে আসতো। অরুণা আন্টিও মেয়েটিকে খুব পছন্দ করত। তবে ঋদ্ধিমান বলতো তিথির এই হুটহাট করে চলে আসাটা পছন্দ করে না। বিশেষ করে অরুণা আন্টি না থাকাকালীন তিথি এলে ঋদ্ধি বেশ বিরক্ত হতো। কিন্তু আমার মনে হয় ঋদ্ধির কাছে প্রশ্রয়ই মেয়েটি আসতো। শঙ্কিকার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যায়। এই কারণেই মেহুলি সরে গিয়েছিল। শঙ্কিকা কোথাও একটা ফোন করে বললেন, মেয়েটির পরিচয় আজকের মধ্যেই চাই। কথা শেষ করে মেহুলির দিকে তাকালেন। মেয়েটিকে ভীষণ বিধ্বস্ত লাগছে। এখন বাড়ি ফিরে গেলে ওকে নানান প্রশ্নের মুখে পড়তে হবে। শোনো, এখন আর বাড়ি না গিয়ে আমার কাছে চলো, একসঙ্গে লাঞ্চ করব, কেসটা নিয়ে একটু আলোচনা করব। বিকেলের মধ্যে কোনো খবর পেয়ে গেলে তো ভালোই।
তোমার অরুণা আন্টিকে একবার এই তিথির ব্যাপারে জিজ্ঞেস করবে। আমার সামনে হলেই ভালো। মেহুলি আপত্তি করে না। শঙ্কিকা ম্যামের সঙ্গে একটা দুপুর কাটানো মানে সেটাই অনেক ভাগ্যের ব্যাপার। ম্যামকে যত দেখছে ততই তার মুগ্ধতা যেন আরো বেড়ে যাচ্ছে। লাঞ্চের পরেই খবর এলো তিথি মেয়েটি কোন অফিসে কাজ করে। ছবি দেখে কেউই বলতে পারেনি, কিন্তু কিছু লোকাল দোকানদারদের মাধ্যমে জানা গেছে মাস চারেক আগেই কাছেরই একটা অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়েছিল সে। তার কাছে বিভিন্ন লোকজনের আসা যাওয়া থাকলেও ঋদ্ধিমানকে কেউ কখনো যেতে দেখেনি। মেয়েটির ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টের রেকর্ডে কাজের জায়গায় লেখা থাকে ঘর টেকনোলজিস পিভিটি এলটিডি, অর্থাৎ প্রাইভেট লিমিটেড। শঙ্কিকার চোখে জয়ের আগুন। সেই সময় ওর মোবাইলে একটা টেক্সট এসেছে। মেয়েটির সমস্ত পরিচয়পত্র ভুয়ো, আর ঘর টেকনোলজিস নামটা স্রেফ একটা সেল কোম্পানির নাম। কে চালায় কেউ জানে না, নাম নেই, পরিচয় নেই, কিচ্ছু নেই। ওদের ডোমেন সার্ভার ইউরোপ থেকে রেজিস্টার্ড। তাহলে কি এটা কোনো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক? হতে পারে, অথবা আমাদের দেশেরই কোনো শক্তিশালী গোষ্ঠী নিজস্ব রুট হাইড করতে এরকম করছে। আমার ধারণা এর মধ্যেই তৈরি হচ্ছে ফেস রিপ্লেসমেন্ট ভিডিও, ডিপ ফেক প্ল্যান এবং সেই সঙ্গে ভয়ঙ্কর কিছু চক্রান্ত। শঙ্কিকা এক টানা কথাগুলো বলে জল খেলেন, তারপর আবার বললেন, আমাদের এখন তিথি নামের এই মেয়েটিকে খুঁজে বার করতে হবে। বেশ কয়েকদিন মেয়েটি নাকি নিজের অ্যাপার্টমেন্টে ফেরেনি, সম্ভবত আর ফিরবেও না। ও সব জানে। ঋদ্ধিমানকে শেষ জীবিত দেখা মানুষও তিথি। তার ওখানে অগাধ যাতায়াত ছিল, তাই কেউ সন্দেহ করেনি। সমস্ত সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। মেহুলি ভাবছিল ওখানে সিকিউরিটি যেরকম স্ট্রং, তাতে ওই মেয়েটি সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকলো কি করে? ঋদ্ধি শেষ দিন পর্যন্ত বিশ্বাস করত আমি ওর পাশে থাকব। হয়তো চেয়েছিল আমি ফিরে আসি, কিন্তু বলতে পারিনি। তাই হয়তো আমার জন্য ইঙ্গিত সাজিয়ে রেখে গেছে। আমি আপনার সঙ্গে আছি ম্যাম। পথ যত কঠিনই হোক আমি কিছুতেই পিছিয়ে যাব না। তুমি পিছবে না জানি, কিন্তু সাবধানে থেকো, কারণ প্রতিপক্ষ খুব জোরালো। মেহুলির বুক কেঁপে উঠল। তুমি কি একবারও ভেবেছিলে একটা ঘর তৈরি করা যায় শুধু মানুষের ভেতরের ভয় দিয়ে? ঋদ্ধি সেই ঘরের দেওয়ালটা দেখে ফেলেছিল। এবার সেটা আমাদের ভেঙে ফেলতে হবে। মেহুলির নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল সন্ধ্যার আকাশের দিকে। তদন্তে গতি এনেছে শঙ্কিকার তীক্ষ্ণ পরিকল্পনা। মেহুলির সামনের দরজা তো বন্ধ হয়ে গেছে অরুণা দেবীর মাধ্যমে। শঙ্কিকা অবশ্য জানতেন যত শক্ত দেওয়ালি হোক, ফাঁক সবখানেই থাকে। তার পুরনো চেনাজানা সূত্রে ডেটা অ্যানালিসিস এবং সাইবার মনিটরিং ইউনিটের এক কর্মকর্তার সহায়তায় ঋদ্ধিমান যে কোম্পানিতে কাজ করত তাদের পার্সোনাল ইনডোর ক্যামেরা ও অ্যাক্সেস লক পাওয়া গেছে। সেখানে নতুন একটা মেয়ের নাম উঠে এসেছে, মৌনী মিত্র। কিছুদিন আগেই মেয়েটি হঠাৎ ট্রান্সফার নিয়ে ঋদ্ধিমানের অফিসে আসে। বিষয়টা অস্বাভাবিক ঠেকলেও কেউ কিছু ভাবেনি এ নিয়ে। অ্যাক্সেস লক বলছে ঋদ্ধিমান যেদিন মারা যায় তার আগের দিন রাত্রে মৌনী মিত্র অফিসে ঢুকেছিল, প্রায় 2 ঘন্টা সেখানে ছিল। তারপর থেকে মেয়েটি আর অফিস আসছে না। সিসিটিভিতে বাইরের জোনে একটা মেয়েকে রহস্যময়ভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস, মাথায় টুপি এবং মুখে মাস্ক। মেয়েটি মৌনী মিত্র হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু এত সকালে সে ওখানে গিয়েছিলই বা কেন? কে দেবে এর উত্তর? কেন সে ওই সময় আসবে? আরও আছে। শঙ্কিকা ল্যাপটপটা ঘুরিয়ে দেখালেন। ঋদ্ধিমানের অফিস ডেস্ক থেকে একটা ইউএসবি ট্র্যাকিং রিপোর্ট এসেছে। কেউ একটা পেন ড্রাইভ বসিয়েছিল সিস্টেমে, ডেটা কপি করেছে, আর ডিভাইস আইডি মৌনী মিত্র ল্যাপটপের সঙ্গে ম্যাচ করে।
মেহুলির মগজে যেন বিদ্যুৎ খেলে গেল। তার মানে ওই পেন ড্রাইভটাই কি আমার পার্সে কেউ রেখে দিয়েছিল? তুমি পেন ড্রাইভটা কিভাবে পেলে আরেকবার বলো তো। মেহুলি সেটাই বলল। আচ্ছা, সেদিন সকাল থেকে তুমি ঠিক কোথায় কোথায় গিয়েছিলে? ক্যাব নাকি পাবলিক ট্রান্সপোর্ট? আর তোমার বাড়িতে সেদিন বাইরের কেউ এসেছিল কিনা সবটা ভেবে বলবে। মেহুলি চোখ বন্ধ করে সবটা ভেবে নিল। না, সেদিন বাড়িতে কেউ আসেনি। কাজের মাসেও 2 দিন ছুটি নিয়েছিলেন। সে অবশ্য বেরিয়েছিল, অরুণা আন্টির সঙ্গে দেখা করতে গিয়েছিল। যাতায়াত ক্যাবেই করেছে। একবার একটা কফি শপে ঢুকেছিল, একটা কর্নার টেবিলে একাই বসেছিল। সেরকম ভিড় ছিল না আশপাশে। সেলফ সার্ভিস বলে কফিটা নিজেই নিয়ে গিয়ে বসেছিল সেখানে। বেয়ারা আসেনি। শঙ্খিকা ব্যগ্র দৃষ্টিতে মেহুলির দিকে তাকিয়েছিল। সবটা শোনার পর বলল, তোমার অরুণা আন্টিকে কল করো, তার সঙ্গে আরেকটা সেটিং দরকার। ছেলের ফ্ল্যাটে আসতে বলো। রাজি না হলে তুমি ওর বাড়ি যাওয়ার অনুমতি আদায় করো। দেরি করো না, সময় অনেকটা পেরিয়ে গেছে। অরুণা দেবী ফোন পেয়ে বেশ বিরক্ত হলেন। আমি আর ওই ফ্ল্যাটে যেতে চাই না। আমার ছেলেকে তো ফিরে পাবো না বাবা। এই তদন্ত আমার আর সহ্য হচ্ছে না। তোমরা আমাকে এবার রেহাই দাও। শঙ্কিকার ইশারায় মেহুলি বলার চেষ্টা করল, তাহলে আমি কাল আপনার ওখানে চলে যাই, একটু কথা ছিল আন্টি। ফোনটা জনার্দন বাবুর হাতে গেল। তিনি ইস্পাত কঠিন গলায় বললেন, আপনি একজন শিক্ষক না গোয়েন্দা? দেখুন, আমার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত। আপনাকে অনুরোধ করছি তাকে আর বিরক্ত করবেন না। মেহুলির গলা শুকিয়ে এলো। সে ফোনটা নামিয়ে রাখল। শঙ্খিকা এতক্ষণ ধরে সবটা শুনছিলেন। মুখে কিছু না বললেও তার চোখে বিস্ময়। তার প্রশিক্ষিত মন বুঝে গেল এখানেই কিছু লুকিয়ে রাখা অবশ্যই হচ্ছে। হয়তো অরুণা দেবী সত্যিই খুব ভেঙে পড়েছেন, কিন্তু জনার্দন বাবুর এই অস্বাভাবিক আচরণ, এটা কি শুধুই উদ্বিগ্নতা নাকি এর আড়ালে? সেই সময় শঙ্খিকার ফোনে আসে একটা সংক্ষিপ্ত কল। ম্যাম, ওই সিসিটিভি ফুটেজের মেয়েটি যার নাম বলেছিল তিথি, সে এখন নাম বদলে শহরের বাইরে একটি আবাসনে এক মাঝবয়সী পুরুষের সঙ্গে লিভ ইন করছে। মেয়েটির নতুন নাম রিয়া দত্ত। ঠিকানা আমরা ট্রেস করে ফেলেছি। আজ রাত্রেই অভিযান চালানো হবে। আপনি চাইলে যেতে পারেন, তবে বি কেয়ারফুল। অফিসারের কথা শুনে শঙ্খিকা এবং মেহুলির শরীরে বিদ্যুৎ খেলে যায়। শঙ্খিকার গাড়ি রওনা দেয় লেক সাইড রিট্রিট নামের একটা হাউজিংয়ের দিকে, যেখানে তিথি রায় অথবা রিয়া ঘোষ লুকিয়ে আছে বলেই পুলিশের ধারণা। রাস্তার দিকে চোখ রেখে শঙ্খিকা বলেন, মনে রাখবে, এই তদন্তে সবাই নাটকের অংশ। কে খলনায়ক, কে সহকারী, সহজে বোঝা যাবে না। মেহুলি জানালার বাইরে তাকিয়ে থাকে। তার বিশ্বাস যত মুখোশী থাক, আসল মুখটা শঙ্খিকা ম্যাম ঠিকই হাজার ভিড়ের মধ্যে থেকে টেনে খুঁজে বের করবেন। শহরতলির আবাসনে পৌঁছে যায় সবাই। 4 তলার দক্ষিণ পূর্ব ঘেঁষা একটা ফ্ল্যাটকে কেন্দ্র করেই সন্দেহ ঘনীভূত হচ্ছে। ফ্ল্যাটটা বন্ধ থাকে। ফ্ল্যাট মালিক বিদেশে। 3-4 বছর অন্তর 2-1 দিন এসে এই ফ্ল্যাটে কাটিয়ে যান সময়। সেখানেই সপ্তাহ 2 ধরে এই দম্পতি এসে উঠেছে। আশেপাশের বাসিন্দাদের থেকে জানা গেল তেমনই খবর। কেউই বাইরে বেরোতো না, অনলাইনে জিনিসপত্র আনিয়ে নিত। লোকটি একবার মনে হয় ক্যাব ডেকে বেরিয়ে গিয়েছিল। আরেকজন বললেন রাতের বেলাতেও নাকি লোকটি যখনই বেরোতেন কালো সানগ্লাস ইউজ করতেন। স্থানীয় পুলিশ স্টেশনের আইসি প্রদীপ সাহা, একজন সাব ইন্সপেক্টর আর শঙ্খিকাকে সাহায্যকারী টিম সবাই মিলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলেন। আবাসনটি বেশ পুরনো, লিফট নেই। 4 তলার আলো কিছুটা যেন ম্রিয়মান। নির্দিষ্ট দরজার সামনে এসে নিঃশব্দে দাঁড়ায় সকলে। কোনো কলিং বেল পর্যন্ত নেই। একজন কনস্টেবল কড়া নাড়েন, কোনো উত্তর নেই। আবার নাড়া হয়,
এবার একটু জোরে। এইবার যেন দরজার ওপাশে কারোর পায়ের আওয়াজ পাওয়া যায়। ভিতরে পিন পতন স্তব্ধতা, অথচ এই স্তব্ধতায়ও যেন এক আতঙ্ক, এক গোপন চাঞ্চল্য ফুটে ওঠে। আইসি বজ্র কঠিন গলায় বলেন, দরজা খুলুন, আমরা পুলিশ। পায়ের শব্দ যেন ভিতরের দিকে দৌড়ে গেল। ওসি ইশারা করলেন দরজা ভেঙে ফেলবার। কয়েকবার ধাক্কাধাক্কি করার পরে সশব্দে দরজাটা খুলে যায়। ভিতরের ছিটকিনি বা পলকা লক হয়তো ভেঙে গেছে। ঘরের এক কোণে তিথি রায় অথবা রিয়া দত্ত দাঁড়িয়ে, একেবারে চোখ মুখ বিবর্ণ, বহুদিন চোখে ঘুম নেই। আর ঠিক পাশেই বিভ্রান্ত মুখে দাঁড়িয়ে এক মাঝ বয়সী লোক, পরনে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। তিথির হাতে মোবাইল, সম্ভবত কাউকে টেক্সট করছিল। সেটি দেখে আইসি মোবাইলটি কেড়ে নিয়ে ধমকে উঠলেন, বেশি না চালাকি করবেন না। হ্যাঁ, তিথি চুপ করে মাথা নিচু করে থাকে। চোখের সেই তীক্ষ্ণতা যেন আজ পুলিশের সামনে ভোঁতা হয়ে গেছে। পুলিশ এসে দুজনকেই হ্যান্ডকাফ পরিয়ে দিলেন। লোকটি এবার প্রতিবাদ করার চেষ্টা করলো, কিন্তু আরে, আমাকে হাত করা পড়াচ্ছেন কেন? প্রাপ্তবয়স্ক দুটি মানুষের লিভ ইন করা কি অপরাধ নাকি? পুলিশ স্টেশনে চলুন, সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি কি জানেন একজন ক্রিমিনালকে আপনি লুকিয়ে থাকতে সাহায্য করে কত বড় অপরাধ করেছেন? ম্যাডাম, বিশ্বাস করুন, আমি ক্রাইমের ব্যাপারে কিছু জানি না। রিয়ার সঙ্গে আমার আলাপ একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে, মাত্র কয়েক মাসে আলাপ। আমরা বিয়ে করব খুব শীঘ্রই। রিয়া হঠাৎ জানালো মুম্বাইয়ে ওর চাকরি হয়ে গেছে, ও কলকাতায় এসে চাকরি খুঁজবে। আমি যেন ওর থাকার ব্যবস্থা করি। বিয়ে তো আমরা করবই, তাই ওকে প্রস্তাব দিলাম একটা বাড়ি ভাড়া নিয়ে এখন থেকেই না হয় দুজনে একসঙ্গে থাকতে শুরু করি। এমনিতেই ও এ শহরের কিছু চেনে না। শঙ্কিকা আর চোখে তিথি রায়কে দেখে প্রশ্ন ছুড়ে দিলেন, তাই নাকি মিস তিথি রায়? আপনি এই শহরের কিচ্ছু চেনেন না? আইসি ততক্ষণে কনস্টেবলের হাত থেকে লাঠিটা নিয়ে একঘা বসিয়েই দিয়েছেন লোকটার পিঠে। অনেক না নেকামো হয়েছে। হ্যাঁ, এই ঘরে গেলেই সব নাটক ঘুচে যাবে একদম। মেহুলি এতক্ষণ চুপ করে তিথিকে দেখছিল। ঋদ্ধিমানের ঘরে ওকে এক দুবার দেখেছে, তাই তিথিরও ওকে চিনতে অসুবিধা হয়নি। ওর দিকে জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকিয়েছিল, কিন্তু এখন একদম নিশ্চুপ। ফেরার পথে শঙ্কিকা বলছিলেন, একটা জিনিস দেখেছ? তিথির চোখে একটা মারাত্মক রকমের ভয় জমাট বেঁধেছিল। এই ভয়টা কিন্তু পুলিশের নয়, অন্য কিছু। ওকে খুব সাবধানে রাখতে হবে। মেহুলির আজ খুব নির্ভার লাগছে। একটু যেন জয়ের দিকে তারা এগিয়ে গেল। সে প্রশ্ন করল, আচ্ছা, মৌনী মিত্র কি একেবারে কর্পূরের মতো উবে গেল? তার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল? অফিস জানিয়েছে মেয়েটির বাড়ির লোক প্রবাসী বাঙালি, দিল্লিতে থাকে। বাবা খুব অসুস্থ, আর সৎমা জানিয়েছে যে ওই মেয়ের খোঁজ তারা রাখে না। কখন কোথায় থাকে ঠিক নেই। 2-4 বছর অন্তর অন্তর ধূমকেতুর মতো উদয় হয়। বাড়ির লোক আগেই মেয়েটির দায় ঝেড়ে ফেলে দিয়েছে। তবুও দিল্লি পুলিশকে অনুরোধ করা হয়েছে মৌনী মিত্রর বাড়ির ওপর নজর রাখতে। রাত্রি হয়ে গিয়েছিল বলে মেহুলিকে নিজের বাড়িতেই রেখে দিলেন শঙ্কিকা। মেহুলি বাড়িতে ফোন করে সেটা জানিয়ে দেয়। আজ সারাদিন ভীষণ স্ট্রেস গেছে। লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা দিয়ে ডিনার করে মেহুলিকে শুতে পাঠিয়ে কাজ নিয়ে বসলো শঙ্কিকা। সেই সময় আইসি চ্যাটার্জি ফোন করলেন। একটা খারাপ খবর আছে ম্যাম। এইমাত্র আইসি প্রদীপ সাহা খবরটা দিলেন, তাই আপনাকে এত রাতে বিরক্ত করে ফেললাম। শঙ্কিকার হাঁটু কাঁপছিল, তবে কি তিনি যে আশঙ্কা করছিলেন সেটাই সত্যি হলো? সবটা শুনে ধপ করে সোফার ওপর বসে পড়ল। গলা দিয়ে বেরিয়ে গেল একটা চিৎকার, তীক্ষ্ণ চিৎকার। পাশের ঘরে মেহুলির ঘুম আসছিল না। ফোনের আওয়াজে সে উঠেও এসেছিল, কারণ শঙ্কিকার চিৎকারে সে বুঝতে পেরে গেছে একটা খারাপ খবর রয়েছে। মেহুলিকে দেখে শঙ্কিকা বলে উঠলেন, আমি হেরে গেলাম রে মেহুলি। মেহুলি এগিয়ে গিয়ে শঙ্কিকাকে জড়িয়ে ধরে হাত বোলায় মাথায়।
সে জানে না কি ঘটেছে, তবুও যদি... কে বলেছে আপনি হেরে গেছেন? আপনি হারতে পারেন না ম্যাম। একটু শান্ত হয়ে বসুন, আমি কফি করে আনছি। মেহুলি জানালার পাশে একাকী দাঁড়িয়েছিল। বাইরে অন্ধকারে ডুবে থাকা শহরটা যেন নিঃশব্দে কিছুর ইঙ্গিত দিচ্ছে। সাইবার টিম নিশ্চিত করেছে ভিডিও দুটি ডিপ ফেক, অত্যন্ত নিখুঁতভাবে বানানো, যেন সত্যিকারের রেকর্ডিং। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বানিয়েছেটা কে? ঠিক তখনই টেবিলের উপর রাখা ফোনটা ভাইব্রেট করলো। সংগীতা ম্যামের ফোন। স্পেশাল টিমের অন্তরা নামের মেয়েটি এইমাত্র জানালো তিথির ল্যাপটপটা উদ্ধার করা গেছে। সব ফরম্যাট করা ছিল, কিন্তু সাইবার এক্সপার্টরা ডিপ রিকভারি সফটওয়্যার দিয়ে একটা স্ক্রিপ্ট বের করেছে, প্রজেক্ট ডিপ ইকো। মেহুলির শরীরটা ঠান্ডা হয়ে গেল। ডিপ ইকো, এই নামটা তো সে আগেও শুনেছে। একবার গভীর রাতে ঋদ্ধিমান তার সঙ্গে কথা বলছিল। এই প্রজেক্ট আমাদের হাত থেকে গেলে কি হবে জানো? পুরো দেশের রাজনৈতিক, কর্পোরেট, এমনকি বিচার ব্যবস্থার কথোপকথন ট্র্যাক করা যাবে। সরকার চায় না এটা সামনে আসুক। ডিপ ইকো ছিল এক গোপন সফটওয়্যার প্রকল্প যার উপর ঋদ্ধিমান কাজ করছিল। গ্লোবাল সার্ভিলেন্স সিস্টেম, এআই চালিত ভয়েস অ্যানালিসিস সহ এতটাই শক্তিশালী যে কোনো রাজনৈতিক নেতার ফোন কল, কর্পোরেট চুক্তির দর কষাকষি থেকে শুরু করে ফেক নিউজ পর্যন্ত ধরতে পারবে। তিথি কি এই প্রজেক্টেরই তথ্য পাচার করছিল, নাকি তাকে ঋদ্ধিমানের পিছনে নিয়োগ করাই হয়েছিল এই প্রজেক্টটা ধ্বংস করার জন্য? শঙ্কিকার ফোন রাখার পর এইসব চিন্তাতেই ডুবে গিয়েছিল মেহুলি। ফোনটা আবার প্রাইভেট করতে মেহুলি চমকে উঠল। এত রাত্রে অরুণা আন্টি কেন ফোন করছেন? হ্যাঁ মেহুলি, টিভিতে মৌনী মিত্র বলে একটা মেয়ের ছবি দেখাচ্ছিল। মেয়েটির ছবি দেখে চেনা চেনা লাগছিল। কোথায় যে দেখেছি মনে করতে পারছিলাম না, এই এখন মনে পড়ে গেল। ফিসফিস করে কথাগুলো বলছেন অরুণা আন্টি, বোঝাই যাচ্ছে লুকিয়ে কথা বলছেন। তুমি মেয়েটিকে চেনো আন্টি? ঋদ্ধিমানের কাছে আসতো। বছর 2 আগে একটা কালচারাল সেমিনারে মেয়েটিকে দেখেছিলাম। ওই একটা এনজিও, কি যেন নাম, ও হ্যাঁ, ওই যে নকশি কাঁথা অনুষ্ঠানটা স্পন্সর করেছিল। মেয়েটা খুব চতুর, নিজের পরিচয় দিয়েছিল সাইবার ন্যারেটিভ এক্সপার্ট। ওই একবারই, তারপর আর মেয়েটিকে দেখিনি। ফোন কেটে দিলেন অরুণা আন্টি। নকশি কাঁথা, এটা তো জনার্দন মণ্ডলের দলের সঙ্গে যুক্ত ছিল। এখন অবশ্য নিজেদের মতো চালায়। অনেকেই বলে এই নকশি কাঁথা আসলে একটা মুখোশ। অনেক রকম অনৈতিক কাজকর্মের সঙ্গেই এরা যুক্ত। মেহুলির মাথায় এখন অন্য সংকেত। জনার্দন মণ্ডল বিরোধী দলের নেতা, কিন্তু এই নকশি কাঁথা কি তাহলে রাজনীতির দুই দিকেই খেলছে? শঙ্কিকা এবার মেসেজ পাঠালেন, নতুন তথ্য। ওই প্রজেক্ট ডিপ ইকো কোডে এমন কিছু স্ট্রিং খুঁজে পাওয়া গেছে যেখানে 2টি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের নাম রয়েছে। ভিডিও আর ফাইল চুরির উদ্দেশ্য ছিল পরস্পরকে ব্ল্যাকমেলিং করা। একদল জেনে গিয়েছিল প্রজেক্ট ডিপ ইকোর ক্ষমতা। কেউ চেয়েছিল সেটা ফাঁস করে দিতে, আর কেউ চেয়েছিল সেটা দখল করতে। মেহুলি বারবার মেসেজটা পড়ল। তিথি, মৌনি, ডিপফেক, ভিডিও সব মিলিয়ে মনে হচ্ছে একটা বৃহৎ চক্র চলছে, যার পিছনে রয়েছে প্রযুক্তি, রাজনীতি আর বিশ্বাসঘাতকতা। এমন সময় অচেনা একটা নাম্বার থেকে মেহুলি একটা মেসেজ পেল। ডিপ ইকো জেগে উঠেছে, উঠছে। সত্যি খুঁজতে গেলে তোমরা হারিয়ে যাবে, স্টপ নাও। মেহুলির ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে গেল। তারা তো তাহলে ঠিক পথেই রয়েছে। এখন কোনো শক্তি শঙ্কিকা ম্যামকে আর থামাতে পারবে না।
মৌনির হাত কাঁপছিল। বারবার সে ফোনটা হাতে নিয়েও নামিয়ে রাখছিল। এখন সাহস করে শঙ্কিকা ম্যাডামের নাম্বারটা ডায়াল করেছে, কিন্তু তার হাত এখনো কাঁপছে, গলা শুকিয়ে গেছে তার। শঙ্কিকা ম্যাম, আপনাকে কিছু কথা জানাতে চাই। ভয় পেও না, নিশ্চিন্তে বলো, আমি সব শুনবো। তার আগে বলো যে তুমি এখন ঠিক কোথায় আছো। তোমার নিরাপত্তার ব্যাপারটাও আমাকে দেখতে হবে। মৌনীয় প্রান্তে একটু নীরব, হয়তো এই মুহূর্তে নিজের ঠিকানা জানতে চাইছে না। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আগে মেয়েটা কি বলতে চাইছে সেটা শোনা যাক। তুমি বলে যাও মৌনি, আমি শুনছি। ফোনের রেকর্ডারটা চালিয়ে দিলেন শঙ্কিকা। আমি যতটুকুই করেছি সবটাই জনার্দন মণ্ডলের নির্দেশে। ঋদ্ধিমানের কাছে জনার্দন মণ্ডলের একটা ভিডিও আসে, আর সেই ভিডিওটা মুছে ফেলার জন্যই আমাকে কাজে লাগানো হয়। এই ভিডিওটি নিয়ে জনার্দন বাবু আর ঋদ্ধিমানের মধ্যে একটা বচসা হয়। আসলে ঋদ্ধিমানের মায়ের সঙ্গে জনার্দন মণ্ডল জড়িয়ে পড়েন। কালো কাঁচ ঢাকা গাড়িতে প্রায়ই দুজন শহরতলি নিরিবিলি রিসর্টে হারিয়ে গেলেও সম্পর্কটাকে আইনি স্বীকৃতি দেবার কথা জনার্দন মণ্ডল ভাবেননি। এই বয়সে বিয়ে করলে তার রাজনৈতিক ক্যারিয়ারে দাগ লাগবে, এই আশঙ্কা ছিল তার। তবে যতই গোপনে মেলামেশা করুক, অনেকেই ব্যাপারটা জানতো। ঋদ্ধিমান মাকে দু একবার জিজ্ঞাসাও করেছে যে কেন তারা বিয়ের কথা ভাবছেন না। অরুণা সেনের মুখ আরক্ত হলেও তিনি জানতেন জনার্দন মণ্ডল বিয়ে করবেন না, তাই এড়িয়ে যেতেন। তবু একদিন ছেলের কাছে স্বীকার করেন এই জীবনে তার জন্য ঘর নেই। জনার্দন চান না সম্পর্কটাকে জনসমক্ষে আনতে। তবে লোকটার ভালোবাসার খামতি নেই, অরুণাকে সত্যি ভালোবাসেন। শঙ্কিকা এক মনে শুনতে শুনতে ভাবছিলেন মৌনিকে স্ক্রিপ্টেড সংলাপ বলছে। একটা প্রবাসী মেয়ের বাংলা শব্দ প্রোনাউন্সিয়েশন এত স্ট্রং। তারপর একদিন ঋদ্ধিমানের হাতে ওই ভিডিওটা আসে, যেখানে জনার্দনকে দেখা যাচ্ছে একজন অতি খারাপ মানুষ হিসেবে। করোনার মতো কোনো ক্রাইসিস সৃষ্টি করে সবাইকে ঘরবন্দি করে ফেলার চক্রান্ত দেখানো হচ্ছে, যাতে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে ইয়াং ছেলেমেয়েরা। চাকরিহীন দিশাহীন ছেলে মেয়েদের তখন ইচ্ছে মতো রাজনৈতিক কাজে লাগানো যাবে, আর তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সমাজের জঘন্যতম অপরাধ তাদের মাধ্যমে করিয়ে নেওয়া যাবে। মৌনি এক টানা কথা বলে একটু থামল, ঢকঢক করে জল খেলো কিছুটা, তারপর আবার শুরু করলো। ভিডিওটা জনার্দন বাবুকে দেখায় ঋদ্ধিমান, আর তারপরেই দুজনের ঠান্ডা লড়াই শুরু হয় ভেতরে ভেতরে। তবে জনার্দন বাবু সেটা বুঝতে না দিয়ে ঋদ্ধিমানকে জানায় যে সবটাই মিথ্যে। কি বা কারা এসব কেন বানিয়েছে তিনি তা জানেন না। আর অরুণাকে যেন এসব জানানো না হয়। ও বড্ড সরল, এইসব বিশ্বাস করে হয়তো চিরতরেই জনার্দনের থেকে সরে যাবে। ঋদ্ধিমান যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। সেও একটা সওদা করে নেয়, তার মাকে বিয়ে করতে হবে, তবেই সেই ভিডিওর ব্যাপারে মাকে কিছু জানাবে না। জনার্দন মণ্ডল রাজি হন। থ্রিলার স্টোরি হিসেবে বেশ ভালোই সবটা, কিন্তু ভিডিও মোছার জন্য তোমাকে ওই অফিসে পাঠানো সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে যে। এনিওয়ে, আমার অনেকটা সময় নষ্ট হলো, কিছু কাজ আছে, এখন রাখছি, বাই। ফোনটা ছাড়ার সঙ্গে সঙ্গেই শঙ্কিকার মোবাইলে একটা ভয়েস মেসেজ ঢুকলো। বোঝাই যাচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জনার্দন মণ্ডলী মেয়েটাকে দিয়ে এসব করাচ্ছেন। প্রমাণ করার জন্য জনার্দনই মৌনিকে দিয়েই এসব করাবেন। প্লিজ প্লিজ আপনি পুরোটা শুনুন। জনার্দন বাবু প্রথমে ভেবেছিলেন ঋদ্ধিমান বিয়ের জন্য সবটাই গেম খেলেছে। ভবিষ্যতে এই ভিডিওকে হাতিয়ার করে জনার্দনকে আরো অনেক কিছু করতে বাধ্য করবে। তাই ভিডিওটি মুছে ফেলার জন্য আমাকে কাজে লাগানো হয়েছিল। প্রভাব খাটিয়ে ঋদ্ধিমানের সঙ্গেই আমার কাজের ব্যবস্থা করা হয়। কিন্তু পরে জনার্দন মণ্ডল বুঝতে পেরেছিল তার শত্রুপক্ষ তিথির মাধ্যমে ঋদ্ধিমানের ক্ষতি করতে চাইছে। তাদের দুটি উদ্দেশ্য ছিল, এক, ডিপ ইকোকে কিছুতেই সফল হতে না দেওয়া, এবং দুই, ঋদ্ধিমানকে শেষ করে ফেলে যদি জনার্দন মণ্ডলকে ফাঁসিয়ে দেওয়া যায়।
তাহলে রাজনৈতিক ময়দানে তারা অনেকটাই এগিয়ে যাবে। এবার তিথিকে আপনি ধরে ফেলতেই তাকে শেষ করে দেওয়া হলো। আরেকটা কথা ম্যাম, কাজ করতে করতে ঋদ্ধিমানকে আমি পছন্দ করে ফেলেছিলাম, তাই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যতটুকু পেরেছি আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। জনার্দন মণ্ডল কিন্তু সত্যি নির্দোষ ম্যাম। এসবের পিছনে আসল মাথা অন্য কেউ আছে, তাকে খুঁজে বের করতে হবে। মৌনির কণ্ঠে কিছু একটা ছিল, তাকে পুরোপুরি বিশ্বাস করা না গেলেও অবিশ্বাসও করা যাচ্ছে না। তার কথায় একটা সত্যির খোঁজ রয়েছে, সেই সত্যিটাকে খুঁজে বের করতে হবে। ডিফপেক ষড়যন্ত্র, তিথির মৃত্যু, ঋদ্ধিমানকে ওষুধ খেতে বাধ্য করা, সমস্ত কিছুর জট তাকেই খুলতে হবে। শঙ্খিকা থরথর করে কাঁপছিলেন। তার হাতে ধরা ঋদ্ধিমানের মৃত্যু সংক্রান্ত একটা গোপন রিপোর্ট। এমনিতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে বলে ঋদ্ধিমানের মৃত্যু রহস্যকে চাপা দেওয়া হলেও মৃত্যুর আসল কারণ তো এই রিপোর্টে জলজল করছে। ঋদ্ধিমানের পাকস্থলীতে একটি নিউরোটক্সিনের উপস্থিতি ধরা পড়েছে। এই টক্সিন ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয়। অত্যন্ত কম মাত্রায় খাওয়ালেও মৃত্যু হয় 3 থেকে 5 ঘন্টার মধ্যে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় প্রাকৃতিক মৃত্যু বা আত্মহত্যা। ফোনের অপর প্রান্ত থেকে ডক্টর বসু বললেন, এই ওষুধটা সাধারণত কোনো ফার্মাসিউটিক্যাল ট্রায়ালে ব্যবহার করা হয়। শঙ্খিকা তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এত নিখুঁতভাবে এই ওষুধটি ঋদ্ধিমানের উপর প্রয়োগ করা হয়েছে যে কেউ প্রমাণ করতেই পারবে না এটা আত্মহত্যা নয়। অথচ ঋদ্ধিমানের মৃত্যু একটি পরিকল্পিত মার্ডার, আত্মহত্যার ছদ্মবেশ, এবং তার পিছনে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। মেহুলি এতক্ষণ সমস্তটা শুনছিল, এবার মুখ খুলল। ঋদ্ধিমানের ঘরে তো তিথির অবাধ যাতায়াত ছিল। টি ব্যাগ বা কফিতে ওষুধ মিশিয়ে রাখার সম্ভাবনাটা ওরই ছিল। আচ্ছা ম্যাম, ঋদ্ধিমানের কিচেনে চা কফি পরীক্ষা করালে কি এই ওষুধটা পাওয়া যাবে? না, ওরা অনেক বুদ্ধি ধরে, সব প্রমাণ লোপাট করে দিয়েছে। তবে শুধুই কি তিথি? মৌনি মেয়েটিও তো ঋদ্ধিমানের মৃত্যুর আগে পরে চোরের মতো ফ্ল্যাটে ঢুকেছে। আরও একটা খটকা আছে। আসল রিপোর্টটা জনার্দন বাবু সরিয়ে ফেলেছিলেন কেন? তিনি কি ঋদ্ধিমানকে খুন করেননি? তার উচিত ছিল আসল খুনিকে ধরিয়ে দেওয়া। মেহুলিকে খুব হতাশ লাগছে। শঙ্খিকা চশমার ফাঁক দিয়ে মেহুলিকে এক ঝলক দেখে নিলেন। জনার্দন বাবু এসবে জড়াতে চাননি। ঋদ্ধিমানের মার্ডারের খবর পেলে মিডিয়া তাঁকেই খুনি বানিয়ে দিত, তাই রিপোর্টটা পাল্টে ফেলেছিলেন। এখন তার মনে হয়েছে রিপোর্টটা আমার হাতে এলে সেই অদৃশ্য মাথাটাকে ধরতে সুবিধা হবে। মানে রিপোর্টটা তো অরুণা আন্টি আমার হাতে তুলে দিলেন, বললেন জনার্দন বাবুর ফাইলপত্র গোছাতে গিয়ে পেয়েছেন। খুব ভয়ে ভয়ে আমার হাতে তুলে দিলেন। তোমার অরুণা আন্টিকে তুমি এখনো চিনতে পারোনি। তিনি স্বামী অন্ত প্রাণ, প্রথম থেকেই সব জানেন। যাতে জনার্দন বাবুর গায়ে কোনো আঁচ না লাগে তাই ভুলভাল কথা বলে গেছেন মিডিয়াকে। অবশ্য তাকেও দোষ দেওয়া যায় না, ছেলেকে তো হারিয়েই ফেলেছেন। জনার্দন বাবুকেই আঁকড়ে বাকি জীবনটুকু কাটাতে হবে। ঘরের পরিবেশ কিছুটা থমথমে হয়ে ওঠে। একসময় মেহুলি জিজ্ঞাসা করে, জনার্দন মণ্ডল লোকটা তাহলে সত্যি সত্যি ঋদ্ধিমানকে মেরে ফেলেনি? লোকটা ভালো মানুষ? শঙ্খিকা ওর দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর অর্ডার করে 2 কফি। রাজনীতির মানুষকে ভালো মানুষ বলতে আমার একটু আপত্তি আছে, তবে ঋদ্ধিমান মার্ডারে তার কোনো ভূমিকা নেই, এটুকু আমি বলতে পারি। মনির ফোন ট্র্যাক করে তাকে শহরের একটা অভিজাত হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।
জেরার মুখে সে স্বীকার করেছে সে শুধু জনার্দন মণ্ডলের হয়েই কাজ করছিল না, আর একজনের নির্দেশেও কাজ করত। ঋদ্ধিমানের সঙ্গে কাজ করতে করতেই তার ফ্ল্যাটের চাবির ডুপ্লিকেট বানিয়ে ফেলে। মা চলে যাবার পর ঋদ্ধিমান যখন একা হয়ে গেল তখন তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে। অফিসে চায়ের সঙ্গে ভয়ঙ্কর ওষুধটা সেই মিশিয়ে দিয়েছিল, কারণ ঋদ্ধিমানকে সরিয়ে দিলে সে অনেক টাকা পেত এবং বিয়েছে। তারপর সুযোগ মতো নতুন শহরে নতুন করে জীবন কাটাবে, টাকার পাহাড়ে বসে থাকবে, চাকরি করারই দরকার নেই। কথায় কথায় সেই ডিপ ইকো প্রজেক্টের ব্যাপারে জানতে চাইতো, কিন্তু ঋদ্ধিমান কোনো মতেই মুখ খুলত না। কনফিডেন্সিয়াল এই প্রজেক্টটা বিশ্বস্ত কয়েকজন টিমমেটকে নিয়েই সে চালাতো। মৌনির মতো নতুন কাউকে সেখানে সে কোনো মতেই এন্ট্রি দেয়নি। স্বভাবতই মৌনির ওপর চাপ যত বাড়ছিল, ঋদ্ধিমানের ওপর তার ক্ষোভও বাড়ছিল। জেরার মুখেও মৌনি স্বীকার করেনি কার নির্দেশে সে কাজ করছিল। তিথি আর সে কি একই লোকের হয়ে কাজ করছিল নাকি অন্য কারো? এখন জনার্দন মণ্ডল একমাত্র ভরসা। জিজ্ঞাসাবাদের জন্য কাল তাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়েছে। তিনি নিজের প্রভাব খাটিয়ে না করে দিতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি আসবেন বলেছেন। শঙ্কিকা চোখ বন্ধ করে শুয়ে থাকে। নির্ঘুম রাত, তার বুকের উপর চেপে বসে আছে হাজারটা না খোলা জট। কোথাও কি তার সেই ক্ষুরোধার মেধার ধার কমছে? কিছুতেই কেন কেসটার জট ছাড়াতে পারছে না সে? সব ঘটনাটা ক্রিস্টাল ক্লিয়ার, তবু কালপ্রিট এখনো অধরা। মেহুলি দু চোখে ভরসা নিয়ে তার কাছে এসেছিল। তিনি কি পারবেন না বদ্ধ অন্ধকার থেকে এই ঘরটাকে আলোয় উদ্ভাসিত করে তুলতে? পারবেন না আসল অপরাধীকে বার করতে? পরের দিন লালবাজারের কনফারেন্স রুমে কাঁটায় কাঁটায় বিকেল 5টায় কয়েকজন জড়ো হয়েছেন। শঙ্খিকা আর জনার্দন মণ্ডল মুখোমুখি বসে। কয়েকজন পদস্থ অফিসারের সঙ্গে আছেন আইসি তন্ময় সরকার। তার এলাকাতেই ঋদ্ধিমান মারা গেছে। তদন্তের প্রথম দিন থেকেই তন্ময় সরকার নানাভাবে শঙ্খিকাকে সাহায্য করেছেন। উপস্থিত প্রত্যেকের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে জনার্দন মণ্ডলকে শঙ্খিকা পর্যবেক্ষণ করতে থাকেন। তার এই দেখাটাই অনেক ক্রিমিনালের অন্তরাত্মা একসময় কাঁপিয়ে দিয়েছে। অনেক দিন পরে ফর্মে ফিরছে শঙ্খিকা। বলুন জনার্দন বাবু, ঋদ্ধিমান মার্ডারের ব্যাপারে আপনার কারোকে সন্দেহ হয় কিনা? আপনি প্রথম থেকেই অনেক কথা গোপন করেছেন, তাই দয়া করে আর কিচ্ছু আড়াল করবেন না। জনার্দন মণ্ডল চোখ নামিয়ে নেয় কিছুক্ষণের জন্য, তারপর ধীরে ধীরে বলেন, সন্দেহ তো হয় তিথি, মৌনি এই মেয়েগুলোর উপর। আপনি বোধহয় ভুলে গেছেন তিথি রায় মৃত, আর মৌনি মিত্র আপনার লোক। একসময় নকশি কাঁথায় আপনাদের সঙ্গেই তো কাজ করতো সে। ঠিক ঠিক, ম্যাডাম তো অনেক খবর রাখেন, তা এটা জানেন না? ওই নচ্ছার মেয়েটি শুধু আমার জন্য কাজ করতো না, আরেকজনের হয়েও কাজ করতো। জনার্দন বাবু শ্লেষ গায়ে মাখলেন না শঙ্খিকা, বরং মনে মনে খুশি হলেন। কিছু মানুষকে একটু রাগিয়ে দিলেই তাদের শালীনতার মুখোশটা টুপ করে খসে পড়ে। সেটাই তো জানতে চাইছি মিস্টার মণ্ডল, সেই আরেকজন ব্যক্তিটি কে? আমাদেরও একটু চেনান সেই মহান ব্যক্তিটিকে। ম্যাডাম, সন্দেহ তো একজনকেই হয়, আমার প্রবল প্রতিপক্ষ তিনি। নামটা আমি উচ্চারণ করলে ঋদ্ধিমানের মতো আমাকেও সরিয়ে দেবে। তারপর কিছুটা দ্বিধাগ্রস্তের মতো উচ্চারণ করলেন, অনিরুদ্ধ বক্সী, পশ্চিমবঙ্গের রাজনীতির চেনা মুখ। কেউ কেউ তো বলে সে আগামীর মুখ্যমন্ত্রী। আমাকে সরিয়ে দিতে পারলে বা কালিমালিপ্ত করতে পারলে তার পথ একদম পরিষ্কার। সেই সময় দরজা ঠেলে ভিতরে ঢুকলেন সাইবার ডিপার্টমেন্টের অফিসার রূপালী শর্মা।
ব্যাপারটা খুব জরুরি বলে মিটিং এর মাঝেই ঢুকে এলাম। পদস্থ অফিসাররা শঙ্কিকার মুখের দিকে তাকিয়ে আছেন দেখে শঙ্কিকা বলে উঠলেন, ক্যারি অন। ম্যাডাম, ডিপিকো প্রজেক্টের সার্ভার যিনি হ্যাক করার চেষ্টা করেছিলেন তার স্ট্রেস পাওয়া গেছে। ইউজার নেম মৌনি আর রেজিস্টার্ড নেম মৌনি মিত্র। ওই অ্যাক্সেস লগ থেকে এনক্রিপ্টেড একটা ফাইল স্ট্রেস করেছি। আইপি লোকেশন এসেছিল এই রাজ্যেরই এক নামী রাজনৈতিক দপ্তর থেকে। কোন দল? প্রধান বিরোধী দলের যুব শাখার অফিস, যার নেতৃত্বে আছেন অনিরুদ্ধ বক্সী। চোখ সরু করে শঙ্কিকা জনার্দন মণ্ডলের দিকে তাকান। তিনি নিঃশব্দে ঘাড় নাড়েন, তার মুখে তৃপ্তির হাসি। দুটি ক্ষেত্রেই একজনের নাম উঠে এলো। টানা দুদিনের তদন্ত আর প্রযুক্তির জট ছাড়ানোর পর অনিরুদ্ধ বক্সীর বিরুদ্ধে আরও কিছু তথ্য প্রমাণ হাতে আসে। কিছু গোপন ভিডিও এবং ভয়েস রেকর্ডিংয়ে অনিরুদ্ধ বক্সী নিজেই নির্দেশ দিচ্ছেন, জনার্দনের ছেলের এই প্রজেক্ট সামনে এলে আমাদের সামনে সমূহ বিপদ। রাজ্যসভায় আমাদের ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে। ওই ছেলেটাকে থামাতে হবে। আমাদের কোম্পানির সেই ওষুধটাকে কাজে লাগাও। এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ কর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। তীব্র বিরোধী দলীয় চাপের মধ্যেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ন্যায়ের প্রশ্নে কোনো আপোষ নয়। পদস্থ পুলিশ অফিসার এবং উপর মহলের তৎপরতায় অনিরুদ্ধ বক্সীর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হলো। গভীর রাত্রে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী অনিরুদ্ধ বক্সীর লেক টাউনের বাড়িতে হানা দেয়। সবটাই এতটাই দ্রুত হলো যে অনিরুদ্ধ বক্সী গা ঢাকা দেবার সুযোগটুকু পেলেন না। সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে। রাজনৈতিক জঘন্য খেলায় বলি হতে হয়েছিল একটা তরতাজা প্রাণকে। জনগণ স্বভাবতই এই ঘটনায় খুব খুশি হলো। তবে সবকিছুর নেপথ্যে যে শঙ্কিকা, সে কথা তার অনুরোধে মিডিয়ার কাছে গোপন রাখা হলো। সে রাত্রে জনার্দন চুপচাপ বারান্দায় বসে থাকেন। অরুণা এসে তার পাশে বসেন, হাতের উপর হাত রেখে জানতে চান, খুব ক্লান্ত লাগছে। ভাবছি আমার সঙ্গে যদি নিজের জীবনটা না জড়াতে তাহলে কোল এভাবে খালি হতো না। অরুণা নিজের চোখের জল সামলাতে পারলেন না। ভাবছি নতুন বাড়িতে উঠবো না, ছেলের ফ্ল্যাটেই দুজনে থাকবো। অন্তত মনে হবে আমরা তিনজন একসঙ্গে আছি। ছেলেটা একসঙ্গে থাকতে চেয়েছিল নতুন বাড়িতে। ও বাড়িতে আমি কিভাবে থাকবো অরুণা? পুত্র সুখ পেলে না, পুত্র শোক পেলে শুধু। আমার মাথায় একটা আইডিয়া আছে। নতুন বাড়িতে যদি ঋদ্ধিমানের নামে একটা বাচ্চাদের স্কুল করি। একা একা তুমি এত কিছু পেরে উঠবে? তোমার নিজের এত কাজ। তুমি তো আছো, তাছাড়া তুমি বললে মেহেলি মেয়েটাও এগিয়ে আসবে। আকাশের ক্ষীণ চাঁদকে সাক্ষী রেখে সন্তান হারা এই দম্পতি নিজেদের ক্ষতগুলোর পরিচর্যা শুরু করলেন। এক বছর পর শহরের এক কোণে এক উদ্বোধনী অনুষ্ঠান। মিডিয়ার হইচই নেই। অল্প কিছু শিশু, তাদের অভিভাবক, হাতে গোনা কয়েকজন শিক্ষক আর জনার্দন এবং অরুণা। শ্বেতপাথরের ফলকটা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। অরুণার শাড়ির আঁচল দিয়ে ফলকটা মুছে দিলেন। ফলকের গায়ে সোনালি অক্ষরে লেখা ঋদ্ধিমান লার্নিং সেন্টার। মেহুলি সমস্ত ব্যাপারটা নিজে তদারকি করছে। একটু পরেই এই উদ্বোধনী অনুষ্ঠানের একমাত্র অতিথি এসে পড়বে। সবার মুখেই চাপা কৌতূহল। জনার্দন মণ্ডল নামী ব্যক্তিত্ব, ফিল্ম স্টার বা মন্ত্রী আসার সম্ভাবনা প্রবল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গাড়ি থেকে নেমে এলেন এক সাধারণ মানবী। সাদা কোরিয়াল বেনারসিতে শঙ্কিকাকে আজও ব্যক্তিত্বময়ী লাগছে। তার মুখে রাজ্য জয়ের হাসি। অরুণা আর জনার্দন তাকে আপ্যায়ন করতে এগিয়ে এলেন। মেহুলি দূর থেকে মিটি মিটি হাসছে।
শঙ্কিকার কাছে একদমই ঘেঁষছে না। সমস্ত অনুষ্ঠান মিটে যাবার পর অরুণা দেবীর অনুরোধে শঙ্কিকা, মেহুলি সবাই ঋদ্ধিমানের ফ্ল্যাটে গেল। ঋদ্ধিমানের সমস্ত জিনিস একই রকম করে গুছিয়ে রাখা হয়েছে, তবু ফ্ল্যাটটা যেন অনেকটা পাল্টে গেছে। কেমন একটা ঘরের মায়া জড়িয়ে আছে। অদ্ভুত একটা আলো খেলা করে বেড়াচ্ছে। শরবতের গ্লাস হাতে শঙ্কিকা ব্যালকনিতে দাঁড়ালেন। মেহুলিও নিঃশব্দে এসে দাঁড়ালো তার পাশে। শরবতের চুমুক দিতে দিতে শঙ্কিকা বললেন, আমার উপর এত অভিমান যে টেক্সটের উত্তরও দেওয়া হয় না। কেন দেব? আপনি কেন নিজেকে হাইড করে রাখলেন? এত বড় একটা ষড়যন্ত্র ফাঁস করলেন, অথচ কাউকে জানতে দিলেন না। সবাই তো পুলিশের জয়গান করছে। শঙ্কিকা হাসতে থাকেন। ভিতরে জনার্দনবাবু কারোর সঙ্গে ফোনে খুব উত্তেজিত স্বরে কথা বলছেন। ফোন শেষ হলে হন্তদন্ত হয়ে এদিকে আসেন। ম্যাডাম, না করবেন না প্লিজ। আমার বন্ধুর ছেলে কিছুদিন আগে বিয়ে হয়েছে। নবদম্পতি দার্জিলিংয়ের আশেপাশে কোথাও হানিমুনে গিয়েছিল। আজ 3 দিন মিসিং। ওদের সমস্ত জিনিসপত্র, পার্স, ক্রেডিট কার্ড, দুজনের মোবাইল সব হোমস্টেতে রেখে দুজন কর্পূরের মতো উবে গেছে। প্লিজ কেসটা আপনাকে নিতে হবে, না বললে শুনবো না। মেহুলি সারা ঘর ঘুরে বেড়াচ্ছিলেন। ঋদ্ধিমানের ঘরে এসে ওর ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমি বলেছিলাম না, ঘরের সমস্ত অন্ধকার দূর করে আমি আলো জ্বালবই। দেখ ঋদ্ধি, তোর ঘরে কেমন একটা মায়াবী আলো দেখতে পাচ্ছিস তুই? ঋদ্ধি, দেখতে পাচ্ছিস? এতক্ষণ আপনারা শুনছিলেন মহুয়া মল্লিকের কলমে ঋদ্ধিমান সেন হত্যা রহস্য। গল্পে কথকের ভূমিকায় ছিলাম আমি খুশি, শঙ্কিকা চরিত্রে বর্ষা, সাব ইন্সপেক্টর রৌনক, ঋদ্ধিমান অভিক, ঋদ্ধিমানের কাকু দীপ্তিমান, সাংবাদিক অরূপ, মেহুলি দেবস্মিতা, ঋদ্ধিমানের কাকিমা প্রত্যুষা, অরুণা, তৃষা, পরিচারিকা প্রান্তিকা, মেহুলির মা শ্রেয়সী, জনার্দন মণ্ডল দিব্যেন্দু, অনিরুদ্ধ বক্সী অরূপ, অজৈন ব্যক্তি অভিক, বয়স্ক পরিচারিকা কুন্তলিকা, মহিলা অফিসার পিয়ালি, আইসি সৌরভ রয়, আইসি চ্যাটার্জি মধুরা, লোক তনয়, মৌনী মধুরা, রূপালী শর্মা সঞ্চিতা, ডাক্তার বসু সৌরভ রয়। আবহ সঙ্গীতে সূর্য, থাম্বনেল ডিজাইন দেবদত্ত। শেষ হলো আমাদের আজকের নিবেদন ঋদ্ধিমান সেন হত্যা রহস্য। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর যাদের এখনো অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে প্লিজ তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অনিয়ন SKO 2.0 ইউটিউব চ্যানেলে। আজকের জন্য বিদায়, শুভরাত্রি, ধন্যবাদ।